দেখা যাচ্ছে। 88 পড়ো। 88. Shaun goes to a shop with taka 10,000 to buy exactly 100 animals. He finds that cows are sold at taka 1,000, horse at taka 300, and chicken at taka 50. How many chickens should be buy to meet his target of 100 animals? ওকে, বলছে শাওনের কাছে 10,000 টাকা রয়েছে, ঠিক আছে। শাওন হ্যাড গোস টু 10,000 টাকা। সে এক্স্যাক্টলি ঠিক 100টা কি কিনবে? প্রাণী কিনবে। হি ফাইন্ডস দ্যাট কাউস আর সোল্ড, গরু বিক্রি হচ্ছে 1,000 টাকা করে, হর্স হচ্ছে 300 টাকা করে, এদের বাস্তব অসম্ভব ব্যাপার, চিকেন্স 50 টাকা করে, ঠিক আছে। এখন হাউ মেনি চিকেন শুড হি বাই টু মিট হিজ টার্গেট অফ 100 মিনিটস। এখন সে কতগুলা ই করতে পারবে? আমরা ধরে নিলাম যে সে গরু কিনতে পারবে কয়টা? এক্সটি। কাউ কয়টা হবে? কাউ ধরলাম এক্স, ঠিক আছে। তারপর কি হর্স ওয়াই, আর কি চিকেন। চিকেন কয়টা বলো? জেডটি। তাহলে দেখো আমরা সে কিনবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 100টি। আমরা কি এইটুকু কনসেপ্ট বুঝতে পেরেছি? জি ভাই। তাহলে এক্স প্লাস ওয়াই জেড আমাদের হতে হবে 100টি। তাহলে দেখো তার কাছে আছে কত টাকা? 10,000 টাকা। তাহলে দেখো গরুর দাম কত? তাহলে সে কয়টা গরু কিনতে পারবে? 10xt। আর সে হর্স কিনতে পারবে 300 ইন্টু ওয়াইটি, আর মুরগি কিনতে পারবে 50 ইন্টু জেড। মানে এটা হলো কি গরুর দাম, এটা হলো হর্সের দাম, এটা হলো মুরগির দাম, সমান সমান কত আছে? 10,000। 10,000। এটুকু আমার ক্লিয়ার? জি ভাই। তাহলে এখান থেকে আমরা কিছু এটাকে মডিফাই করতে পারি কিনা দেখো তো দেখি। কিছু শূন্য টূন্য কাইটা দেয়। একটা শূন্য কাটি, এই শূন্যটাও কাটা যায়, এই শূন্যটাও কাটা যায়, এই শূন্যটাও কাটা যায়, যায় কিনা? যায়। তাহলে এখন 5 দিয়ে ভাগ যায় সবগুলাই, এটা 20x, 5 40-এ 5 60-এ 5 6 30, 6y। তারপরে জেড সমান কত? 200। তাহলে আমাদের কি একটু ছোট হয়ে ভাই ওটা 6 হবে। 60 হবে না, কারণ 5 দ্বারা তো ভাগ করছি। না, একটা শূন্য তো কাটাই গেছে। 5 6 30। 50 দ্বারা ভাগ করছেন, 5 দ্বারা করেন নাই। ও আচ্ছা আচ্ছা, একটা সরি, 6y, সরি 6y। 50 দ্বারা কোনো 5 দ্বারাই তো ভাগ করছেন। 5 20 100, 5 6 30, 5 1 কে 5। একটা শূন্য কেটে দিয়েছিলাম আগে, ওখানে 30 ছিল। মানে এখানে 300 ছিল না, একটা শূন্য আগে কেটে দিয়েছিলাম। 10 কমন নিয়ে উভয় পক্ষ থেকে। হ্যাঁ 10 কমন নিয়েছিলাম। হ্যাঁ ওইটাই। তাহলে আমরা এখানে একটা কি কাজ করতে পারি যে মুরগির দামটা দেখি এখানে কি করা যায়। জেড সমান 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই লেখা যায় কিনা? হ্যাঁ যায়। তাহলে এটা দিলাম 1 নং সমীকরণ, এটা দিলাম 2 নং সমীকরণ। তাহলে আমরা জেড এর মানটা কি 1 2 নং এ বসাতে পারি কিনা? হ্যাঁ পারি। তাহলে বসাই ফেলি কি হয়? 20x 6y প্লাস 100 মাইনাস x মাইনাস y সমান 200। এটুকু লিখতে আমাদের সমস্যা আছে? না ভাইয়া। তাহলে x বাদ দিয়ে দাও 19x
তাহলে কি 5y সমান 100। সমান 100। এই সমীকরণ থেকে কি হয় দেখি। তাহলে আমরা কি করতে পারি, 19x সমান 100 মাইনাস 5y লিখতে পারি কিনা? লেখা যায়। তাহলে x সমান আমরা কি লিখতে পারি, 100 মাইনাস 5y বাই 19 লিখতে পারি। হ্যাঁ, লেখা যায়। এখন বলছে যে দেখো, মানে আমরা এত কষ্ট করে এই যে এই সমীকরণটা নিয়ে আসলাম, এখানে এই সমীকরণটা জাস্ট লিখে নিয়ে আসি। হ্যাঁ, 100 মাইনাস 5y, হ্যাঁ এটা আমরা নিয়ে আসলাম। এখন দেখো আমাদের এখানে শর্তটা কি বলছে, যে তুমি 100-র বেশি অ্যানিমেল কিনতে পারবা না, এবং অ্যানিমেল তার অর্ধেক কিনা যায় না। কিনা যায়? কিনা যাবে না। যেরকম 4.5টা মুরগি কিনলাম, 4.5টা গরু কিনলাম, এরকম তো সুযোগ নেই। হয়তো 4টা কিনতে হবে না 5টা কিনতে হবে, তাই না? তাহলে ওয়াই এর মান কত বসাইলে আমাদের 19 দ্বারা ভাগ যায় বলো তো? ওয়াই এর মান যদি আমরা 1 বসাই, আর ওয়াই মানে 1, ওয়াই যদি আমরা ওয়াই মানে 1 মানে কি বলতো? হর্স। এম আই রাইট? y is equal to horse. হর্স যদি আমরা কিনি একটা, তাহলে আমাদের কি 19 দ্বারা ভাগ যায় কিনা? 95/19। তাহলে কয়টা? 5টা। তাহলে x সমান কত হইলো আমাদের? y সমান 1 হলে x সমান কত হবে? 5.45, হ্যাঁ 5 হয়। আর x সমান মানে কি, কাউ গরু 5টা। ক্লিয়ার? গরু 5টা, হর্স একটা, আর বাকিটা কি মুরগি হবে? হ্যাঁ, বাকিটা মুরগি হবে। এখন তুমি দেখো, এখন 3 4 যাই কিছু বসাও, কখনো ফ্র্যাকশন ছাড়া কিছু আসবে না। ঠিক আছে? অতএব তোমার গরু কিনবা কয়টা? 5টা। হর্স একটা, আর বাকি 100টার মধ্যে তাহলে 5 হচ্ছে 94টা, 94। 94টা। এই 94 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? না বুঝলে বলো, আমি আবার এটা নিয়ে কথা বলি। বুঝছি। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এটা যদি মনে হয় যে এটা যদি আমরা মানে আলহামদুলিল্লাহ আমি সবকিছুর জন্য, কারণ এর আগে কখনোই আমি সবগুলো ভিডিও আপলোড করতে পারিনি স্ক্রিন রেকর্ড। ঠিক আছে? এখন পর্যন্ত মানে 87 পর্যন্ত সবগুলো রেকর্ড করেছি। ঠিক আছে? রেকর্ড হয়েছে সাকসেসফুল। এখন বাকিগুলা হবে কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, যদি হয়ে যায় তা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 89 পড়ো। 89. Peter gave 1/4 of the amount he had to Michael. Michael each turn gave half of what he received from Peter to Sam. If the difference between the remaining amount with Peter and the amount received by Sam is taka 5,000, how much money did Michael receive from Peter? ওকে, দেখো মানে এইগুলা কিন্তু অনেক বড় কথাবার্তা, এগুলো কিন্তু তোমার সম্পূর্ণ মনে রাখা দরকার নাই। প্রথম লাইন পড়বা, প্রথম লাইন লিখে ফেলবা। আমার কথা বুঝছো? আমার নিজেরও মনে থাকে না। ঠিক আছে? ম্যাক্সিমাম এর মনে থাকার কথা না। ঠিক আছে? তো পেটার গেভ 1/4 অফ দি অ্যামাউন্ট অফ হি হ্যাড মাইকেল, মানে কি 1/4। একজন যদি 1, আরেকজন হবে 1/4। ঠিক আছে? তুমি একটু ডাটা লিখলা যে একজন পেটার পাইছে, পেটার 1 থাকলে মাইকেলকে দিবে 4/1 ভাগ। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত 100 200 ধরলে আমাদের জন্য সুবিধা। ঠিক আছে? মাইকেল ইজ টার্ন টু গিভ, মাইকেল কি করলো? পেটার কাছ থেকে মাইকেল 1/4 পাইলো। আর মাইকেল ইজ টার্ন গেভ হাফ অফ হোয়াট হি রিসিভড ফ্রম দি পেটার, পেটার থেকে যতটুকু প্রতি সেম, মানে সে কি মাইকেল কি করলো? স্যামকে পেটার থেকে যা পেয়েছে তার অর্ধেক দিয়ে দিল। বুঝছো? ইফ দি ডিফারেন্স বিটুইন দি অ্যামাউন্ট অফ দি পিটার এন্ড রিসিভড সাম, এই পিটার এবং স্যামের পার্থক্য যদি 500 টাকা হয়, হাউ মাচ মানি ডিড মাইকেল রিসিভ ফ্রম পিটার, এই মাইকেল পিটার থেকে কত টাকা রিসিভ করেছিল। তাহলে দেখো আমরা একটা কনসেপচুয়াল কাজ করি, যে পেটারে যা টাকা ছিল মাইকেলকে তার 4/1 দিয়ে দিছে। তাহলে আমরা ধরলাম এখানে ধরো 500 টাকা, বা তুমি 200 টাকা, এখানে তুমি 400 টাকা ধরতে পারো। 400 টাকা ধরতে পারি কিনা?
যদি 400 টাকা ধরি আমি বা 200 টাকা ধরি এখানে, তাহলে মাইকেল কত পাবে? মাইকেল পাবে হচ্ছে 50 টাকা। 50 ওয়ান টাকা, ফোর্থ। 1/4 মানে 50 টাকা। তাহলে অ্যাকচুয়ালি পেটার কাছে তখন থাকলো কত? 150। 150, কারণ 50 টাকা সে দিয়ে দিয়েছে। তাহলে আমরা এভাবে লিখে ফেলি, হ্যাঁ। তাহলে এখন থাকলো কি 50 টাকা। সে আবার মাইকেল আবার কি করলো? হাফ অফ হোয়াট হি রিসিভ ফ্রম পেটার টু স্যাম, মাইকেল ইন টার্ন গেভ, সে মাইকেল আবার একইভাবে কি দিল? অর্ধেক দিয়ে দিল। কার কাছ থেকে? কাকে? স্যামকে দিয়ে দিল যতটুকু। পিটারের কাছ থেকে যে নিয়েছিল তার অর্ধেক সে স্যামকে দিয়ে দিল। তাহলে কত টাকা দিয়ে দিল? 25। 25 টাকা দিয়ে দিল। 25। তাহলে তাহলে মাইকেলে থাকলো কত? 25, স্যামেরও 25। স্যামেরও 25। তাহলে স্যামেরও 25, তাই না? আচ্ছা, এইটুকু। এখন বলছে যে দি ডিফারেন্স বিটুইন দি রিমেনিং অ্যামাউন্ট উইথ পেটার অ্যান্ড অ্যামাউন্ট রিসিভড বাই স্যাম, এই যে তাদের মধ্যে এই যে এই দুইজনের পার্থক্য কত বলো তো? 500 টাকা। হ্যাঁ, 500 টাকা বলে দিয়েছে। কিন্তু আমরা তো এখানে হাইপোথেটিক্যাল ধরেছি, 200 দিয়ে শুরু করেছিলাম। এখন অ্যাকচুয়ালটা বের দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ তিগুণ 3 গুণ করে বাহির করবো না? আচ্ছা, ধরো এখানে আমরা জাস্ট চিন্তা করি যে হাউ মাচ মানি ডিড মাইকেল রিসিভ ফ্রম পিটার, মানে এদের দুজনের পার্থক্য দেওয়া আছে। কত পার্থক্য বলো তো? 125। 125 পার্থক্য 125। হইলে 125 পার্থক্য হলে মাইকেল আসলে কত পায়? মাইকেল পাই হচ্ছে 25 টাকা। মানে 150 টাকা পার্থক্য হলে হাউ মাচ মানি রিসিভ ফ্রম পিটার, এই পিটার থেকে মাইকেল কত টাকা রিসিভ করেছিল? যদি এদের 50 টাকা। 50 টাকা, ইয়েস। কারণ কি বলতো, এখানে তো এটা বলে নাই। সে বলছে মাইকেল কতটুকু রিসিভ করেছিল, রিসিভ করার পরে তাকে স্যামকে 25 টাকা দিয়েছিল বা অর্ধেক দিয়েছিল সেটা তো পরের কথা। সে এখানে জানতেছে হাউ মাচ মানি ডিড মাইকেল রিসিভ ফ্রম পিটার, পিটার থেকে কত টাকা মানি রিসিভ করেছিল। ক্লিয়ার? জি ভাই। তাহলে এখন এই দুজনের এই পিটার এবং স্যামের পার্থক্য আহ, 150 আর 25 এর পার্থক্য কত? 125। 125 পার্থক্য হলে আসলে অ্যাকচুয়ালি তখন স্যাম পার্থক্য কত? হ্যাঁ, মাইকেল কত? মাইকেল 50 টাকা। রিসিভ করেছিল 50 টাকা। তাহলে 1 টাকা হলে 50 বাই 125 আর 500 টাকা হইলে। আর 500 টাকা হলে। আমরা অনেক বড় বড় লেখি, এর কারণে লেখাগুলো বেশি খাতে। অবশ্যই মানে নাচতে না জানলে ওঠান বাকি এরকম একটা ব্যাপার আছে না আমার। 5 25 125 25 100 200 টাকা। এটা হলো 200 টাকা। আসলে অ্যাকচুয়ালি সে 200 টাকা রিসিভ করেছে মাইকেল। এখানে 50 টাকা 200 হবে, হ্যাঁ। ক্লিয়ার? জি। এখানে দেখো, হ্যাঁ, এখানে যদি 200 দিয়ে করো বাকি সব ম্যাথ 200 দেখবে যে হলে অটো। এখানে যদি 200 হয় তাহলে হচ্ছে পিটারের হবে কত? আপনার 400। 400 টাকা না না, হ্যাঁ, 800। 800 হবে 800। 800, কারণ হ্যাঁ, হচ্ছে 800। 800 হবে আর স্যামের হবে হচ্ছে 100। আচ্ছা। 100। তাহলে দেখছো এরকম কিন্তু হয়ে যাচ্ছে। আমরা কি এটা করে দেখাবো নাকি? জাস্ট হিসাব করে দেখাই, হ্যাঁ। আমরা তো এটা বুঝতে পারছি, আমাদের তো ম্যাথটা এই স্টাইলই করতে হবে। আমরা তো এটা পারবো না। এখন আমাদের ম্যাথ সলিউশন হওয়ার পর হয়তো আমরা বুঝতে পারতেছি যে এখানে এখানে যদি 200 হয়, এখানে হবে 800 আর এখানে হবে 100। তাহলে পার্থক্য কত হইলো এখানে? এখানে পার্থক্য হইল কত? 700। এটা তো আর মিলল না। পার্থক্য হলো, হ্যাঁ, 700। 700 হলে ও আচ্ছা, এটা তো আর বাইর করার দরকার নাই। এটা তো আর বের করার দরকার নাই, পার্থক্য তার দরকার নাই, কারণ এটা তো মিলে গেছে। 500 টাকা হলে তাহলে 500 টাকা 500 টাকা 50 টাকা কোন থেকে বের করবো এখানে আমরা?
ও আচ্ছা, এখন বলছে পেটার দ্য অ্যামাউন্ট রিসিভড বাই স্যাম। পিটার, হাউ মাচ মানি ডিড মাইকেল রিসিভ ফ্রম পিটার? আচ্ছা বাদ দাও, এটা নিয়ে আমরা জটিলতা চাই না, ওই স্টাডি করবা। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। ওইটা ক্লিয়ার আমরা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটার কারণে বাদ দিলেন কেন তাই বলেন? ভাই, মেলার তো কথা। আপনি যা করতে চাইছেন সেটা করে দেখাবেন না। আমাদের রেকর্ডিং হচ্ছে, এই জন্য আমি আসলে এটা নিয়ে বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, এই জন্য আর হচ্ছে না। না, এটা আমি এটা নিয়ে রেকর্ডটা পজ বসে করেন। দেখো না, এটা দেখো, তাহলে আমাদের হ্যাঁ। এখানে আমাদের হ্যাঁ, 200, এখানে বুঝলেন। 100। এখানে হ্যাঁ, আমাদের কোশ্চেনটা কি বলছে? ইফ দি ডিফারেন্স বিটুইন দি অ্যামাউন্ট দি পিটার এন্ড অ্যামাউন্ট রিসিভড আমি বাই বলি স্যাম। শোনেন। আচ্ছা, এখানে কি বলছে? পিটার পিটার এন্ড এখানে প্রথমে আসতে টোটাল ছিল 800 টাকা, ঠিক আছে? এখন পিটারের তো আর 800 নেই। পিটারের থেকে 200 বাদ হ্যাঁ 200 হ্যাঁ সামের হ্যাঁ, কাছে দিয়ে, বুঝতে পারলাম। হ্যাঁ, ভাই এটা ঠিক 200 কথা। দিয়ে দিয়েছে, তাকে 600। এখান 600 থেকে মধ্যে একশো বাদ দিলে আবার 100 500। গেছে স্যামের। তাহলে ডিফারেন্সটা কত হয়েছে? এই কিন্তু 600 আর স্যামের 100 ডিফারেন্স কত? 500। কিন্তু এখানে তো এখন আলটিমেটলি পিটারের কাছে 600 আছে। এখন এখন পিটার, এখন পিটারের কাছে 600 আছে। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, পিটারের কাছে এখন হ্যাঁ 600 আছে, আর মাইকেলের কাছে হ্যাঁ, আছে 100। 200। মাইকেলের কারণ কাছে 200, স্যামের কাছে 100। কারণ মাইকেল তো ভাইয়া 100 দিয়ে এখানে দিছে। ভাইয়া এখানে হচ্ছে হ্যাঁ, পিটার মাইকেলের কাছে জিতেছে। 100। হুম হুম, 100 ভাইয়া দিয়ে দিচ্ছে, মাইকেল এখন 100 আছে। 100 আছে, তাই না? এখানে পিটার মাইকেলকে 200 টাকা হ্যাঁ দিয়ে দিচ্ছে, এখন পিটারের কাছে রয়েছে 600 টাকা। মাইকেল ওখান থেকে দিয়ে দিছে স্যামকে 100 টাকা। তাহলে পিটার হ্যাঁ আর স্যামের পার্থক্য 600 মাইনাস 100, 500 টাকা। ఇది মিলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ইয়েস, গ্রেট, কংগ্রাচুলেশন তোমাদেরকে। আমরা হ্যাঁ, 200 বাদ দিইনি। বাট এখন আবার ক্লিয়ার, আমি ক্লিয়ার আছি, তোমরা তো ক্লিয়ার আগে থেকে। না না ভাই, আমরাও ক্লিয়ার হইতাম। 800 থেকে 200 চলে গেছে। হ্যাঁ, খুব সুন্দর ব্যাখ্যা। হ্যাঁ, এটা আমাদের প্রুফ রিডিং। তাহলে আমার থাকলো কি 600, সে কি করলো? হ্যাঁ 200 থেকে 100 দিয়ে দিল, তার মানে তার কাছে থাকলো 100, আর এখানে 100, তার মানে এদের দুজনের পার্থক্য কত? 500। দিস ইজ দ্য অ্যান্সার, প্রুফ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো এখন আপনি এটা রেখে চলে যাচ্ছেন কেন, এটা কেন? আচ্ছা এটা, আচ্ছা যাও 90 নাম্বার। 90. Income tax is raised from 4 paisa to 5 paisa in a taka, but the revenue is increased by 10% only. Find the decrease percent in the amount taxed. বলছে ইনকাম ট্যাক্স ইজ রেইজড ফ্রম 4 পয়সা টু 5 পয়সা, মানে ইনকাম ট্যাক্স আমাদের কি হয়েছে, 4 পয়সা থেকে বেড়ে 5 পয়সাতে রাইজ আপ করেছে, মানে বাড়ছে কত? 1 পয়সা। তাহলে 100 টাকায় বাড়ছে কত? মানে কি এখানে আসলে তারপর কি বলছে, বাট দি রেভিনিউ ইজ ইনক্রিজ 10% অনলি, রেভিনিউ আমাদের কত বাড়ছে, মানে আয় বেড়েছে 10%। ফাইন্ড দি ডিক্রিজ পার্সেন্ট দি অ্যামাউন্ট ট্যাক্সড, ট্যাক্স আমাদের কতটুকু, কত শতকরা কত বেড়েছে। আচ্ছা, 4 পয়সা কর দিতে হয় কত পয়সার জন্য? 4 পয়সা কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়, কত পয়সার জন্য? 100 পয়সার জন্য না? জি ভাইয়া। আর 1 পয়সা কর দিতে হয় কত টাকার জন্য? 100/4 না? আচ্ছা, আমরা যদি এখন বলি এগুলো টাকাতে পরিণত যাব, হ্যাঁ, এখন যদি আমরা টাকাতে নিয়ে যাব, 100 পয়সা 1 টাকা, বা 100 পয়সার জন্য তাকে কর দিতে হবে 2500 4 2500 2500 পয়সা, মানে 2 টাকা 50 পয়সা। 2500।
তারপর কি করছে আমাদের, যে 4% কর থেকে 5% করে শতকরা আয় বাড়ে কত? কর থেকে বেড়ে 5% করে পরিণত হলে শতকরা আয় বাড়ে কত? 10%। 10% করছে, তাই না? তাহলে তোমার কি করতে হবে, যে আমরা 5 পয়সা কর দিতে হয় 100 একশো 110 পয়সার জন্য, 110 টাকা। কারণ এখানে তো আমাদের 110% বাড়ছে আয়। তাহলে 1 পয়সার জন্য কর দিতে হয় 100, আচ্ছা বাংলা ইংলিশ মিশে গেছে, 10/5। আর 100 পয়সা 110/5 ইন্টু 100 কত আসে? 220। 5 20 100 আর হচ্ছে না 2020 টাকা। 2200। হুম। 2200 টাকা না? হ্যাঁ ভাইয়া 2200 টাকা। 5 20 100 2 দুগুণে 22 সমস্যা নেই। তাহলে 2500 থেকে 2200 বাদ দিয়ে দাও, 300। 300। তাহলে 2500 থেকে আমাদের আয় বাড়ে কত? 300। 300 আর 100 তে 100-তে কত? 12%। এটা নিয়ে একটু কথা টথা বলো। তানভীর আছো? তানভীর এক্সপ্লেন করো বাচ্চাকে। ভাই বলেন। হ্যাঁ, এটা এক্সপ্লেন করো। বলছে ইনকাম ট্যাক্স ইজ 4 থেকে 5 টাকা, 3 টাকা, বাট দ্য রেভিনিউ ইনক্রিজ 10% only, and the decrease percentage এক পয়সা 5 পয়সা থেকে এক পয়সা এনিওয়ান এক্সপ্লেন করো, আমি আবার বলবো আর কি। ভাইয়া হ্যাঁ, এটা এখানে আমার নিজের কাছেও শুরুতে কনফিউজিং ছিল, এই জন্য আমি জানতে চাচ্ছি। ভাই এখানে বলেছে, বলবো? হ্যাঁ বলো। ভাই এখানে বলছে ইনকাম ট্যাক্সটা 4 পয়সা থেকে 5 পয়সা বৃদ্ধি পায় টাকাতে, এবং হচ্ছে রেভিনিউটা রাজস্বটা হচ্ছে বৃদ্ধি পায় তখন হচ্ছে 10%। এখন বলছে যে ডিক্রিজ অ্যামাউন্টটা হচ্ছে আপনার বাহির করতে বলছে পার্সেন্টেজে। এখন হচ্ছে 4 পয়সা থেকে 5 পয়সা কত টাকা কত পয়সা হলো বিয়োগ দিলে হচ্ছে 1 পয়সা বাহির হয়। এখন 4 পয়সা কর দিতে হয় হচ্ছে 100 পয়সায়, আর হ্যাঁ, হচ্ছে 1 পয়সায় কর দিতে হয় হচ্ছে 100/4, আর 1 টাকা বা 100 পয়সা আমরা কত দিই সেটা বাহির হবে 2500 টাকা। এই যে টাকাটা যে লিখছে, এই টাকাটাই কিন্তু এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? 1 টাকা আচ্ছা, মানে হ্যাঁ 1 টাকা বা হচ্ছে 100 পয়সা। হ্যাঁ, মানে 4 পয়সা দিতে হয় 100 পয়সা, 1 পয়সা দিতে হয় কত, আর 100 পয়সা কত টাকা হবে আর কি, এই আচ্ছা 2500 পয়সা। হ্যাঁ ওখানে যদি 2 টাকা থাকতো তাহলে আমরা হচ্ছে 2000 পয়সা বলতাম। হ্যাঁ, 3 টাকা থাকলে আমরা 3000 পয়সা ধরতাম। ইয়েস, ইউ আর রাইট, এটা জানতে চাইছিলাম। হ্যাঁ, তারপরে বলো। তারপরে এখন বলেছে যে এখন আবার আমরা ইয়াতে বলবো আমার রেভিনিউটা আমরা কত আমরা হচ্ছে আমরা বা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, তাই না? এই হ্যাঁ টেক্সটটা 1 পেয়ে টাকা গেলাম। কি পাইলাম? দিলাম সেটা পেয়ে গেলাম, মানে হচ্ছে ইনকাম ট্যাক্স। তারপরে হচ্ছে 4 পয়সা থেকে এটা 5 পয়সা, এটা দিয়ে হচ্ছে 10% আমাদের বৃদ্ধি পায়। তাহলে হচ্ছে কত বৃদ্ধি, 10% বৃদ্ধি হইলে ওই 5 পয়সায় আমরা হচ্ছে আমাদের রাজস্বটা মানে বৃদ্ধি পায় হচ্ছে 110 টাকা, একে কত, আর ওই ঠিক 1 টাকায় কত, মানে 100 পয়সা বা 1 টাকায় কত হইলো। এখানে আসবে 2200 টাকা, আর দুটার পার্থক্য হচ্ছে 300 টাকা, সেটাকে আমরা হচ্ছে টোটাল আমি কত পয়সা দিলাম মানে দিয়েছিলাম ওই যে 2500 টাকা দ্বারা
ভাগ দিয়ে গুণ করবো, শতকরা করবো। তানভীর কিছু বলতে চাচ্ছিলাম মনে হয়। আমি নাজি বুঝতে পেরেছি তোমার এক্সপ্লানেশনটা। আমার এক্সপ্লানেশনটা এরকমই ছিল, এরকম চাওয়া ছিল। হ্যাঁ বলো, তানভীর কিছু বলতে চাচ্ছিলাম মনে হয়। আমি বললাম যে 2500টা কি তাই, মানে এটা আমরা ইনকাম ট্যাক্স আর রেভিনিউ দুইটা আলাদা জিনিস না? কিসের ইনকাম ট্যাক্স আর কিসের এই সম্পূর্ণ আলাদা জিনিস। একটা হলো তোমার ট্যাক্স তোমাকে দিতে হচ্ছে, হ্যাঁ। ইনকাম করতেছো, ঠিক আছে? 4 পয়সা আমি কর দিতে প্রথমে হয় কত? যখন তোমার ইনকাম হয় 100 টাকা। আমি প্রথমে না 1 টাকা। যখন 4 পয়সা কর দিতে হয় তখন তোমার ইনকাম হয় 100 পয়সা। মানে 100 পয়সায় তোমাকে হ্যাঁ দিতে একশো হয় চার পয়সা চার পয়সা। হ্যাঁ 100 পয়সা তোমাকে, তুমি যখন 100 পয়সা ইনকাম করবা তোমাকে ট্যাক্স দিতে হবে চার হ্যাঁ পয়সা যখন তুমি এক হুম টাকা করতে করবা ইনকাম, তখন তোমার ট্যাক্স দিতে হবে 1 পয়সা। এরকম 100/4 পয়সা। আবার যখন তুমি 100 পয়সা এটা বুঝছি। ট্যাক্স দিবা, 100 পয়সা ট্যাক্স দিবা, তখন তোমার ইনকাম হবে 2500 পয়সা। হুম ঠিক আছে, এখন আমার কথা পঁচিশশো হচ্ছে পয়সা আমি কেন হ্যাঁ। একশো হ্যাঁ 100 পয়সা বের করতে করলাম কেন? আচ্ছা, 100 হয়েছে ইনে টাকা। ইনে টাকা তো আমার তো বলে দিছে। ইনে টাকাটা কি? ইনে টাকা এই যে এটা, মানে এটা এই কি? যে এটা তো আমরা উপরে 100 লিখছি। টাকায় টাকায় বাড়ছে, মানে হ্যাঁ এখানে হ্যাঁ বাড়ছে, টাকায় রেভিনিউ বাড়ছে। ওইটা, ওই ইনে টাকা মানে কি? আমি 1 টাকা ইনকামে, এখন হ্যাঁ তাই না? তখন তোমার হ্যাঁ, এক এখন টাকা এটা হলো ইনকামে আমার কর, কর চার হচ্ছে পয়সা 4 পয়সা বা 5 পয়সা। তো হ্যাঁ এইটার এখন সাথে আমি 100 পয়সা, নিচে যে 100 পয়সাটা বের করলাম কেন? 100 পয়সা বের করলাম কারণ এটাকে আমরা তখন কি এটাকে ওই এক এক টাকা যখন আমরা কর দিব আর কি, মানে একশো হ্যাঁ পয়সা যখন কর দিব, এটার পার্থক্য বের মানে করতে আমার হবে। 1 টাকা কেন বের করতে হবে সেটাই বললাম। মানে 1 টাকা বের করার কোনো মাহাত্ম্য কি আছে কিনা, আলাদা কোনো ইয়ে আছে? আমি যে আগে 4 পয়সা ছিল এটা দিয়ে আমি অঙ্ক করতে পারতাম না, একটু করো তো দেখি করা যায় কিনা, সেটাই বললাম। করা যায় কিনা দেখো। এখানে করে দিছে ইনে টাকা, এক টাকা এই 4 থেকে 5 পয়সা বৃদ্ধি পায়, তাহলে 1 টাকায় কত হ্যাঁ 4 পয়সা হলে আমরা তোমার কতটুকু এক টাকায়, পাইলাম? এক টাকায় এখন তোমার 5 পয়সা বৃদ্ধি পাবে। হ্যাঁ বলো, খুব হ্যাঁ সুন্দর বলছিলা। আপু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে না, আমার একটা কনসেপ্ট এটা হচ্ছে 1 টাকায় হচ্ছে 4 পয়সা থেকে 5 পয়সা বৃদ্ধি পাইলো, বৃদ্ধি হুম পাওয়ার পর আমরা 2500 টাকা পাইলাম। তার মানে হচ্ছে 5 পয়সায় পাইলাম হচ্ছে আমরা আমাদের বৃদ্ধি পেয়ে হইলো হচ্ছে পঁচিশ না, 2500 টাকা। আমার আমার প্রশ্নটা বোঝেন আগে। মানে আমি এই যে উপরে একটা অঙ্ক করছি না, যে 4 পয়সা 4 পয়সা পাইছিলাম, মানে 1 টাকা পর্যন্ত পাইছি, মানে 1 টাকার ইনকাম ট্যাক্স দিতে আমার কত টাকা ইনকাম করা লাগছে এটা আমি বের করছি না। ও 2500 পয়সা লাগছে বা 25 টাকা ইনকাম করলে আমি 1 টাকা ইনকাম ট্যাক্স দেবো, এটাই তো হ্যাঁ হিসাব। হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস। হ্যাঁ তা আমি বলছি এটা কেন বের করছি, মানে এটা বের করার মাহাত্ম্য কি? পরে মানে 3 পরে লাইন দেখো যে হ্যাঁ, লিখলাম। পরে পরে যে 5 পয়সা, পরে যে দেখো ফাইভ হ্যাঁ পয়সা যখন তোমার মানে 4 পয়সা থেকে 5 পয়সা তোমার হয়ে গেল, তখন কিন্তু হ্যাঁ তোমার আবার রেভিনিউটাও তোমার 100 টাকা থেকে 110 টাকা হয়ে গেল, 110 পয়সা হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। এই জন্য হয়ে গেল হ্যাঁ। তাহলে দেখো হ্যাঁ যে আমরা এখানে 100 টাকার স্ট্যান্ডার্ড বের করলাম, মানে 100 পয়সার স্ট্যান্ডার্ডটা বাই করলাম, যখন ট্যাক্স দিব তখন আমাদের আয় হবে কত, এত টাকা, ঠিক আছে? তারপরে কত হবে, 4% যখন 5% হবে তখন কর দিতে হবে কত, 110 পয়সার উপর, ঠিক আছে? একের জন্য কত, হ্যাঁ 100-র জন্য কত, তাই দুইটার আমরা এই 100 এই 100 দুইটা সমান, ঠিক আছে? স্ট্যান্ডার্ড করে তখন আমরা পার্থক্য বের করেছি, এবং বের করার পরে শতকরাতে আসলে কত, মানে কি প্রতি টাকায় 4 পয়সা থেকে 5 পয়সায় আয়কর বৃদ্ধি করা হয়েছে, বুঝছো বাংলাটা কি? প্রতি টাকায় 4 পয়সা থেকে 5 পয়সা আয়কর কি করা হলো, বৃদ্ধি করা হলো। হ্যাঁ এর ফলে মোট কর আদায় মাত্র 10% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? হুম হুম মোট কর আদায় তাহলে কত পেয়েছে, রেভিনিউ পেয়েছে, আদায় 10% বৃদ্ধি পেয়েছে। হুম তাহলে যে পরিমাণ অর্থের উপর কর আরোপ করা হয়েছে, ঠিক আছে, হুম তার পরিমাণ কত শতাংশ হ্রাস পেয়েছে, মানে এর ফলে মোট কর আদায় মাত্র 10% বৃদ্ধি পেয়েছে। হুম
মানে আগে যা ছিল 4% থেকে 5%, তো 4% থেকে যখন 5% হইলো মোট কর আদায় তোমার কত হয়েছে 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা করতে হবে না, 100 এর উপর করতে হবে না সব। তাহলে যে পরিমাণ অর্থের উপর কর আরোপ করা হয়েছে তার পরিমাণ না, কত আমি শতাংশ 100 হ্রাস উপরে পেয়েছে? তো করছি। দেখেন আমি বলি, আমি সব যদি পয়সায় রাখি তাহলে আমি 100 উপরে করছি। কিরকম? আমার আগে ছিল 100 পয়সায় আমার ট্যাক্স দিতে লাগতো আগে 4 টাকা, 4 পয়সা, তাহলে 100 করছি না। আবার এখন আমার 100 পয়সায় ট্যাক্স দেওয়া লাগছে 5 পয়সা, তার মানে আমার বাড়ছে কত, 1 পয়সা বাড়ছে। ঠিক আছে না? 1 পয়সা বৃদ্ধি পাওয়াতে, কর যদি আমি 1 পয়সা বৃদ্ধি পাই তাহলে আমার রেভিনিউ 10% হচ্ছে নাকি এরকম। 5 কর দিতে একটা 10 পয়সা লাগে। ওই যে আমার 10% আমাদের কোশ্চেনে মানে বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে না 10% বাড়ছে। হুম, কর বাড়ছে, কর হ্যাঁ, আগে কর বাড়ছে 10। 100 ছিল, এখন 110। বুঝতেছি না, এত পরে বুঝে নেবেন, পর করান। 11 নম্বর পড়ো, 11 নম্বর, আচ্ছা, 91, হ্যাঁ। 91. A grocer purchased three quantities of lemons at different rates. The first quality was purchased at 2 for taka 1, the second at 3 for taka 2, and the third. ভাইয়া একটু বাবু কান্না করছে। আচ্ছা, তাহলে কি করেছে দেখো, আচ্ছা এ ঠিক আছে, গ্রস, আমি হ্যাঁ তাহলে ই করছি। হ্যাঁ, ইয়ে তানবীর পড়ো। A grocer purchased three qualities of lemons at different rates. The first quality was purchased at 2 for 1 taka. The second quality at 3 for 2 taka. And the third quality at 4 for 3 taka. He sold all the lemons at 5 for 4 taka. If the ratio of the number of lemons of the three qualities is 1:2:3, then what is the approximate gain or loss percentages incurred by the grocer? কোয়ান্টিটি 1 এ বলছে যে 2 ফর 1 টাকা, 2 ফর 1 টাকা, তাহলে একটা দাম কত? একটার দাম 50 পয়সা। 2 ফর 1 টাকা, 2 ফর 1 টাকা, তাহলে আমরা টাকাকে কি করব, ওই কোয়ান্টিটি দ্বারা ভাগ করব। 3 ফর 2 টাকা, তাহলে 2 কে 3 দ্বারা ভাগ করব। তারপর কি থার্ড, 4 ফর 3 টাকা, ঠিক আছে, 4 ফর 3 টাকা। and he sold all the lemons 5 for 4 টাকা। আমরা এইটুকু কি ক্লিয়ার? মানে এক একটা দাম বের করলাম। তাহলে আমরা কি বলতে পারি যে এগুলাকে ফ্র্যাকশনলেস করার জন্য এলসিএম অফ 2 3 4 5 কত বলো তো? 60। প্রত্যেকটাকে 60 দ্বারা গুণ দাও, কত হয়? 30, 40, 45, 48। এইটুকু আমরা ক্লিয়ার? দেখো তো সবাই। হুম। আমাদের রাজনীতি চলে গেছে, মনি আছে আমাদের নিউ মেম্বার। আমরা এভরিওয়ান যারা নতুন আছি তারা সবাই feel free to share, ঠিক আছে, any kind of the problem definitely share with us, okay, we'll try to make understand you, okay, anyone আমাদের আছি কেউ না কেউ। আচ্ছা এখন দেখো তানভীর, এটার এলো কি সব সিপি না?
এগুলো কিন্তু সিপি, এটাও সিপি, হুম এটাও সিপি। তাহলে এর দাম কত হয়? সত্তর আর 115। আমরা একটা কাজ করি, এখানে রেশিওটা আবার দিয়ে দিচ্ছি 1:2:3। তাহলে আমরা 30-কে 1 দ্বারা গুণ করি, 40-কে 2 দ্বারা গুণ করি, 45-কে 3 দ্বারা গুণ করি। কেন গুণ করবো বলো তো তানবীর? কারণ এদের রেশিওটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে না। আমরা তো জাস্ট এগুলো হুম কোয়ান্টিটি পরিমাণ জানলাম। এখানে এদের রেশিও 1 এর সঙ্গে এটা গুণ, 2 এর সঙ্গে এরকম এরকম করলাম। আর 48 এর সঙ্গে আমরা কত গুণ দেবো বলো? এটা কিন্তু এসপি, সেল প্রাইস। হুম এগুলা কি সিপি, এগুলা সিপি, এই তিনটা সিপি। আমাদের কি লাভ ক্ষতি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর, তাই না? হুম। হুম আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা আলটিমেটলি কি এখানে কয়টা প্রোডাক্ট লিখছি এখানে? 1 2 3 6টা। তাহলে এখানে আমাদের 1 2 3 6টা লিখছি, এখানে দিলে আমাদের এখানে একটা 6 দিতে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে কি দুইটা সমান হবে না? হুম তোমাকে 4টা আমরা মানে 6টা আমরা বিক্রি করলে তোমাকে 6টার বিক্রয় মূল্য এবং 6টার ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা 6টার হুম ক্রয় মূল্য লিখলাম 1 3 2। কত হয় বলো তো? 1 3 2 30 80 আর 3 45 135। তাহলে কত হয়? দুইশো পাঁচ, পাঁচ পাঁচ, 8 3 11। দেখো তো, 8 3 11, 8 3 কত হয়? 14 4। আর হলো কি 1 আর 2 245। আমাদের এগুলা সিপি মূল্য 8 48 8 424 24 আর 4 কত হয়? 280। তাহলে আমাদের লাভ হচ্ছে ক্রয় মূল্য ছিল 245 টাকা, আর বিক্রয় মূল্য কত? 280 245 দিল, লাভ হচ্ছে কত? 3 টাকা। তাহলে 245 লাভ হচ্ছে 3 টাকা। তাহলে 100 টাকা লাভ হচ্ছে কত? বলে 3 টাকা হবে না, 3 টাকা হবে। হুম পাঁচ দিয়ে ভাগ যায়, হচ্ছে 5 দিয়ে যায়, 5 20 100 আর 49, মানে 5 49 দেখি। তাহলে আমাদের কত হয়? 4300। এটা কত দ্বারা ভাগ যায় কিনা দেখো তো, 43 দ্বারা ভাগ যায় কিনা? 5 50 200। 43 দেওয়া যাবে না, 5 দিয়ে যান, 5 দিয়ে দেন, 5 হ্যাঁ 5 5 20 100 5 হ্যাঁ 5 20 100 আর আর 5 49 মনে হয়। হ্যাঁ 5 49 50 5 হলো। আর হয় না, আর কি কাটাকাটি যায়? যায় না। না আর যায় না। 43 দোকানে কত হয়? 86 43 দোকানে 86। আর নিচে থাকবে 49।
একবার, 4×9 = 49, 16 থেকে 9 গেলে একবার 5, 6, 7। বাংলা ইংলিশ সব একসাথে লিখছেন কেন? কোথায় বাংলা লিখছি? আচ্ছা 89। 89 হবে 49 হবে। আচ্ছা, 16 থেকে 9 গেলে 7, 8 থেকে 4 গেলে 5 গেলে 37, শূন্য। তাহলে এটা আমাদের 350, 7 দিয়ে দিই, 350 থেকে আরো 7 9 63 3 হাতে 6 4 7 28 আর 6 কত হয় 28 আর 6 34 34 343, 43 না? 434 7 নং 343 63, 3 হাতের হলো 6, 4 7 28 4 আর মাঝখানে 4 হ্যাঁ, থাকলো আমাদের কত? 7, 70। তাহলে এখানে যাবে একবার, 7 থাকলো 17। হুম, কই 10 7 থেকে থাকলো 10 থেকে মনে 3 করে গেল, দেখেন তো 10 থেকে 3 গেল 7 1 5 2 27 থাকলো 27, হ্যাঁ। তাহলে 5 6, 250, 250 হলো 245। তাহলে আমাদের থাকবে এখানে 30, 30 নাকি? 10 থেকে 5 গেলে 5, আর থাকবে এখানে 1, 2, 225। তাহলে আমাদের 17.5 অ্যান্সার এটা। চলো আবার পরেটা যাই, 99 নাম্বার। তানবীর পড়ো। হুম তুমি পড়ো। A person buys a certain number of marbles at 20 per taka and an equal number at 30 per taka. He mixes them and sells them at 25 per taka. His gain or loss in the transaction is বলছে পার্সেন্ট সার্টেন নাম্বার অফ দি মার্বেলস, এটা আমরা করে ফেলছি অলরেডি, আবার করি। যে 20টা মার্বেল কিনছে 1 টাকায়, তাহলে একটা মার্বেলের দাম কত? 1/20। পরে কিনছে টাকায় 30টা, তাহলে একটা মার্বেলের দাম কত? 1/30। তারপর সে বিক্রি করছে টাকায়, এগুলা কি তার সিপি, কস্ট প্রাইস, কস্ট প্রাইস। আর সে বিক্রি করছে কত টাকায়? 25টা। তাহলে দেখো 20 25 30-এর লসাগু কত? 30 দ্বারা গুণ দাও, গুণ করলে কত হয়? 12, 10, 12। তাহলে দেখো দুইটার ক্রয় মূল্য কত? 24, 25, 24 টাকা। এটা কত হয় দেখো তো? 0 আর 15, এটা তো দুইটার ক্রয় মূল্য কত? 25 টাকা। আর এখানে একটার ক্রয় মূল্য কত? 12 টাকা। তাহলে আমরা দুইটার ক্রয় মূল্য কত হবে? 24 টাকা। তাহলে 25 টাকায় লস কত? 1 টাকা। কারণ এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে 100 টাকায় কত হবে? 4% লস। এটা আমরা ক্লিয়ার? hmm, 93 নাম্বার। a milk vendor mixes water with milk in the ratio 1:4. He then measures 800 milliliter instead of a liter
and sell the milk at the normal profit of 20% over the cost price. What is his actual percentage, profit আচ্ছা, percentage? বলছে যে মিল্ক ভেন্ডর মিক্সেস ইজ মিল্ক অ্যান্ড ওয়াটার, ওয়াটার অ্যান্ড মিল্ক, তাই না? ওয়াটার উইথ মিল্ক ইন দ্য রেশিও 1:2, মিক্স ওয়াটার উইথ মিল্ক ইন দ্য রেশিও 1:2। তার মানে সে কি করেছে, মিল্ক ওয়াটার দিয়েছে কত 1, আর মিল্ক দিয়েছে কত 4। হি মেজার্স 800 ml, মানে 1000 ml এর জায়গায় সে কি করছে 800 ml দিচ্ছে, মানে 200 ml কম দিচ্ছে ইন এ লিটার। সেলস ইন দ্য মিল্ক ইন দ্য রিমেনিং প্রফিট, নমিনাল প্রফিট, সে আবার 20% প্রফিটও করছে, মানে 100 টাকার জিনিস সে কি করতে হচ্ছে 120 টাকায় লাভ করছে, বিক্রি করছে। কিন্তু সে এই যে 800 ml দুধ দেয়, বুঝছো, মানে 1 লিটার তো দিচ্ছেই না, সেখানে 800 ml দুধ দিচ্ছে সে। আবার 800 ml এর মধ্যে কি করছে 1:4 রেশিওতে পানি আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা 1:4 যদি করি, তাহলে 800 ml এর মধ্যে প্রকৃত মিল্ক কত যোগ যাবে, তাহলে 1+4 যোগ করলে 5, উপরে থাকবে মিল্ক ইনটু 800। এরকম কিছু হয়নি কিনা দেখো তো। মানে সে প্রকৃতপক্ষে 640 ml দুধ দিচ্ছে, বুঝছো। 1000 ml এর জায়গায় সে প্রকৃতপক্ষে কি করছে 640 ml দুধ দিচ্ছে। এটুকু কি আমরা তানবি ক্লিয়ার ব্যাপারটা? নাহলে বলো আমি আবার একটু এক্সপ্লেন করবো শুরু থেকে, লেখাগুলো মনে হয় হেভি জিবি হচ্ছে। আবার করেন। আবার করি তাহলে। মনে করো আমাদের এখানে টাইম আছে না, সে তো বিজনেসের লোক, সে চাচ্ছে কি তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়ার জন্য। তো সে কি করবে, 2 নম্বরের কাজ করবে অবশ্যই, ঠিক আছে, তাড়াতাড়ি তো এত সহজে ধনী হওয়া যায় না। তো টাইম কি করলো, দুধের ব্যবসা শুরু করলো, ঠিক আছে। তো সে কি করলো, শুরুতে বাসা থেকে যখন আসলো সে 1:4 রেশিওতে ওয়াটার এবং মিল্ক নিয়ে আসলো, মানে 4 লিটার মিল্কের ভিতরে 1 লিটার পানি দিল, ঠিক আছে, গোট। তারপরে তার কিন্তু অলরেডি 4 লিটার বিক্রি করলে 1 লিটার লাভ হয়ে যাচ্ছে, কারণ সে এগুলা পানি বিক্রি করতেছে, ঠিক আছে, হ্যাঁ, তাও পুকুরের পানি। তারপরে কি করছে, সে দুধ যেখানে দেওয়ার কথা 1000 ml, সে কি করছে কাস্টমারকে দুধ দিচ্ছে 800 ml, তাহলে কি তার এখানে 200 ml লাভ হইলো না? আবার সে কি করছে 800 ml যে দিচ্ছে, সে এখানেও খামতো না, সে এই 800 ml দিয়ে নমিনাল প্রফিট 20% করছে। 100 টাকার জিনিস সে করতেছে 120 টাকা বিক্রি করতেছে। ক্লিয়ার? তাহলে দেখো 800 ml দুধের মধ্যে যদি 1:4 রেশিওতে ওয়াটার এবং মিল্ক থাকে, তাহলে প্রকৃত মিল্ক কতটুকু আছে? তাহলে আমরা মিল্কের পরিমাণ বের করতে চাইলে কি করবো, 1+4 অনুপাত যোগফল নিচে দেব 5, আর নিচে কি মিল্কের পরিমাণ বের করবো 4, আর এখানে টোটাল সলিউশন কত 800, এটা করলে আমাদের কত আসে 640 ml। এখন যদি ধরো কস্ট প্রাইস, লেট দি কস্ট প্রাইস ইজ 100 টাকা পার লিটার, বুঝছো, প্রতি লিটার দুধের দাম যদি 100 টাকা হয়,
হুম, হ্যাঁ, সে কত টাকা লাভ করছে দেখো, প্রতি লিটার দুধে 100 টাকা হলে, তাহলে 100 ml এর দাম কত? 110 টাকা। 100 ml এর দাম কত? 1000 ml এর দাম কত? 10 টাকা। 100 দাম 10 টাকা। 1000 দাম 100 টাকা। 1000 ml এর দাম হলো 100 টাকা। 1000 একশোর ml দাম এর দাম 10 টাকা। 100 টাকা। তাহলে সে আসলে প্রকৃতপক্ষে 1 লিটারের জায়গায় দুধ দিয়েছে কতটুকু? 64 টাকা। 640 ml দিয়েছে না? হুম। প্রকৃত দুধ, পানি পুনি ছাড়া আর কি। তাহলে আসলে 64 টাকা, তাই না? আবার সে তার এটা হলো কি, আমরা সিপি বের করলাম যে তার 640 ml দাম হলো 64 টাকা। এখন সে বিক্রি করছে কত বলো তো? 100 টাকা জিনিস সে বিক্রি করছে 120 টাকা। তাহলে প্রফিট কত হয়েছে? 120 মাইনাস 64, তাহলে কত হয়? 56 টাকা। ভাই ইয়েটা ওই আচ্ছা সিপি তো বিল করলেন 64 টাকা, হ্যাঁ? হ্যাঁ, মানে তোমার এই যে তো 640 ml এর দাম হলো কত? 64 টাকা। তুমি 64 টাকার জিনিস আসলে বিক্রি করছো কত টাকায়? উপর হবে না? হ্যাঁ, লাভটা কস্ট প্রাইজের উপর হবে না? 20%। তুমি তো, আমি ধরেছি যে কস্ট প্রাইস কত ধরছো, 100 টাকা। নমিনাল প্রফিট করেছো 100 টাকার জায়গায়, তুমি 20% প্রফিট করেছো, তাহলে 120 টাকা। তুমি কিন্তু এই মানে 640 ml দিয়েই কাস্টম, হ্যাঁ, কাস্টমার কার তো তুমি বলো না যে ভাই আমি তোমাকে 800 ml দিয়েছি, তুমি কাস্টমার কার বলছো আমি 1000 ml দিয়েছি তোমাকে, এবং আমি আমার কিনা মূল্য 100 টাকা ছিল, তোমার কাছে আমি 20 টাকা লাভ করছি, 120 টাকা বিক্রি করছি, কিন্তু আলটিমেটলি তুমি 640 ml দুধ দিয়েছো তাকে, প্রকৃত দুধ। 800 ml সে পেয়েছে, এর মধ্যে আবার 160 ml পানি ছিল, ঠিক আছে, 1:4 পানি ছিল না, 1:4, 640 ml, তাহলে 1000 ml তুমি যদি 100 টাকায় বিক্রি করো, মানে ক্রয় মূল্য হয়, তাহলে 1 ml এর দাম কত? 100/1000। আর 640-এর জন্য কত? 64 টাকা। আচ্ছা, 64 টাকা। হ্যাঁ, এখন ধরো তুমি আসলে বিক্রি করছো কত? তুমি তো 120 টাকা বিক্রি করছো, তাহলে তোমার লাভ হয়েছে কত? 56%। 64 টাকায় লাভ হয়েছে কত? 56 টাকা। 100 টাকায় লাভ কত হয়েছে? 16, 25, চার তারপর কি ষোলো হয়? 4 4 16, 4 চার 14, 14। 2 7, 7 25 কত হয়? 175 75 হবে। ভাগ 2, তাহলে 87.5, 87.5% লাভ পান। এই ব্যাগটা একটু ডিফারেন্ট ছিল, একটু, হ্যাঁ, হালকা একটু ডিফারেন্ট। আমাদেরকে এই জায়গায় কি আলাদা করে এক্সপ্লেইন করা দরকার আছে? এক্সপ্লেইন লাগলে বলো, করবো। তানভীর, লাগবে? না, দরকার নাই। 94 নম্বর পড়ো। A, B, and C working individually can complete a task in 30 days, 15 days, and 10 days respectively. If A start working alone and B and C help A on every second and third day respectively, how long will it take will task to be completed? ওকে, বলছে এ বি সি ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালি ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 30 days, ঠিক আছে?
তাহলে এ বি এবং সি ইন্ডিভিজুয়ালি কি করতে পারে, ক্যান কমপ্লিট এ 30 days। ও আচ্ছা সরি, আমি আসলে এ করে বি এবং সি, এ করে 30 ডেসে, বি করে 15 ডেসে, সি করে 10 ডেসে। তাহলে এদের লসাগু কত বলো তো? 30, 15 এবং 10 এর লসাগু কত? 60 হবে। কেন 30 দিলে অসুবিধা 30 কি? দিতে পারো। না 30 দিতে পারো। তাহলে দেখো 30 দিলে অসুবিধা, 30 দিলে তো অসুবিধাই। কি না অসুবিধা ও হয়? না, অসুবিধা না, হবে হবে, না না, অসুবিধা নেই। তাহলে এর স্পিড কত? 30/30 1। 1 বি এর স্পিড কত? 2 30/15। সি এর স্পিড কত? 3 3, তাই না? তাহলে এটা হলো তাদের স্পিড। এখন বলছে if A staff works alone and B and C helps A on every 2, second and third day respectively, how long will it take to complete the task? তাহলে দেখো একটা কাজ করো, এরকম একটা ঘর বানাও। তাহলে একটা ঘরগুলো এরকম ছোট ছোট করে ঘর বানাও, জাস্ট ম্যাথটা সহজ করার জন্য। তাহলে দেখো এ বি সি ইন্ডিভিজুয়ালি ক্যান কমপ্লিট করতে পারে এরকম ভাবে। এ স্টার্ট ওয়ার্কিং অ্যালোন, এ অলওয়েজ কাজ করেছে, বুঝছো? এ কখনো বাদ দেয় নাই, অ্যালোন। এন্ড বি এন্ড সি হেল্প এ অন এভরি সেকেন্ড এন্ড থার্ড ডে, ঠিক আছে? তাহলে দেখো বি বি করছে কি, তাহলে এরকম দেখো, আমরা একটা কাজ করি, এই 1 একটা করবো 2 একদিন। 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ? দেখো এভরি সেকেন্ডে এ কি করেছে, বি এ বি এন্ড সি হেল্প এ অন এভরি সেকেন্ডে, বি করেছে সেকেন্ডে, তাই না? তাহলে হ্যাঁ এখানে আমরা বি লিখতে পারি, ঠিক আছে? এখানে বি লিখতে পারি, 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 পারি কিনা সেকেন্ডে? আর সি করছে কি এভরি থার্ড ডে, তাহলে এটা সি করছে, হ্যাঁ? তাহলে 1 2 3 থার্ড ডে, থার্ড ডে আরেকটা দিন থাকলে এরকম 12 তো বছর থার্ড ডে, ঠিক ভাই আছে? আচ্ছা, 6 নম্বরে BC একসাথে দিছে। আমাদের তো কিছু করার নাই, কারণ সেকেন্ডে তো তোমার 6 পড়ে গেছে, থার্ডেও সেকেন্ড পড়ে গেছে, সমস্যা নাই তো। কারণ আমরা তো এখানে 2 এটা সেকেন্ডে, এটা সেকেন্ডে, এটা সেকেন্ডে, এটা সেকেন্ডে, এটা সেকেন্ডে, একদিন পর পরই তো সেকেন্ডে হয়, আর 2 দিন পর পর তো থার্ড ডে, এটা থার্ড ডে, এটা থার্ড ডে, এটা থার্ড ডে, আমাদের তো কিছু করার নাই, আছে? নাই। তারপর দেখো এ কিন্তু প্রতিদিনই কাজ করেছে, এর কোনো মাপ নেই। আচ্ছা, এখন আমরা 30 ইউনিট কাজ বানাবো। এ প্রথম দিন কাজ করেছে 1 ইউনিট 1, তাহলে বি আর এ কাজ করছে দ্বিতীয় দিন কয় ইউনিট বলো? 3 ইউনিট, 1 আর 2 3। তারপর তৃতীয় দিনে কাজ করেছে সি আর এ, সি তাহলে এখানে 4 ইউনিট। তারপর চতুর্থ দিনে বি আর এ করছে, তাহলে 3 ইউনিট। পঞ্চম দিনে এ একাই করছে, কোনো হেল্প পায়নি, ঠিক আছে? 1 ইউনিট। ষষ্ঠ দিনে ডি সি এবং এ সবাই মিলে কাকতালি ভাবে পড়ে গেছিল, তাহলে 6 ইউনিট, ঠিক আছে? সপ্তম দিনে এ 1 ইউনিট, অষ্টম দিনে 3 ইউনিট, নবম দিনে এ আর সি 4 ইউনিট। দেখো তো আমাদের কত ইউনিট হয়ে গেছে? 1 আর 3 কত হয়? 4 10, 4 10 3 13 13 14, 14 আর 20 6 20, 20 21, 21 আর সাথে 28। 21 এর সাথে 28। দশম দিনে বি আর এ করছে,
ইউনিট, কিন্তু আসলে তাদের 28 31 হয়ে গেছে। তার মানে তাদের এতদিন লাগে নাই। তার মানে তাদের কতদিন লেগেছে? আমাদের কোথাও একটা মিস্টেক হয়েছে, আমাদের 11 ডে হবে answer, হ্যাঁ? ইয়াটা ভাই আমার একটু কনফিউজ লাগতেছে, 1 2 3 টা বসাই দেন। না, এখানে বি হলো কি, সেকেন্ড এভরি 1 বি 2 হলো এভরি 3 সেকেন্ড, 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, তাহলে এ বি হলো সেকেন্ডে, তাই না? এখানে আমাদের বলে দিয়েছে না বি সেকেন্ডে, বি এন্ড সি হেল্পস এ অন এভরি সেকেন্ড থার্ড ডে। তাহলে এটা সেকেন্ডে, এই 4 2 4 6 8 10, হুম, আর 10, ঠিক আছে? এগুলো আমাদের সেকেন্ডে। আর থার্ড ডে কত হয়? 3 6 9 11 12। তাহলে আমাদের ভুল হওয়ার কোথায়, ভুল হলো কোথায় দেখো তো। এ একা কাজ করছে, প্রথম দিন একাই, দ্বিতীয় দিনে এ বি 3 ইউনিট, তৃতীয় দিনে সি এ 4 ইউনিট, চতুর্থ দিনে বি এ 3 ইউনিট, পঞ্চম দিনে এ একাই, ষষ্ঠ দিনে তার 6 ইউনিট কাজ করছে, সপ্তম দিনে একাই এ, কারণ সেকেন্ড থার্ড কোনটাই পড়ে না, অষ্টম দিনে 3 ইউনিট, নবম দিনে এসি 4 ইউনিট, দশম দিনে এবি 3 ইউনিট, 11তম দিনে 1 ইউনিট। তাহলে আমরা দেখি 1 আর 3 মিলে কত হয়? 8, 8 3 11, একটা 12, দুইটা 12 আর 6 কত? 18, 18 আর 1 19, 19 আর 3 22, 22 আর 4 26, 26 26 আর 4 কত? হ্যাঁ 11, তো 11 দিন, তো আমরা আগে হিসাব ভুল করেছিলাম। তো আমাদের 11 দিন লাগবে। 11 ডেতে আমাদের কত ইউনিট কাজ হয়? এগুলো যোগ করলে 30 ইউনিট। এগুলো যোগ করলে আমাদের কি হয়? এইটা 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 যোগ করলে আমাদের 30 ইউনিট হয়। দিস ইজ আনসার 11 ডে। এটাই হলো বর্তমান সময়ের জন্য সবচেয়ে সহজ ম্যাথ, এর চেয়ে কোনো ইজি ওয়ে নাই। 95 পড়ো। Area of four walls equal to length plus height. Length plus breadth, height is okay. Area of four walls equal to length plus breadth, height the length, breadth and height of a room are in ratio 3:2:1. If breadth and height are helped with uh, are helped while the length is double, then the total area of the four walls of the room will what? Question কেমন কেমন জানে ওকে, এলোমেলো লেখা আচ্ছা, এখানে কোশ্চেন কেমন কেমন লেখা এলোমেলো ফোর মনে হয়। ওয়ালস দিছে, একটা তোমার সূত্র দিয়ে দিছে, বুঝছো? যে এরিয়ার ফোর হ্যাঁ ওয়ালের তোমার যে সূত্র মনে না থাকে তারা লিখে দিয়েছে, বুঝছো, যে তোমার সমস্যা না হয়। হ্যাঁ The length and breadth and height of a room is length, breadth and কি height বলে দিয়েছে। আচ্ছা কত তাহলে দিয়েছে? 3 এইখানে একটা কমা টমা কিছু দেওয়ার দরকার ছিল না, আলাদা করার দরকার ছিল না সূত্রের পরে। দেওয়া দরকার ছিল, দেয় নাই, মানে এগুলো কোনো বল না, ঠিক আছে? তোমাকে বুঝে নিতে হবে, তোমার চাকরি পরীক্ষা, কারণ তুমি চাকরি নিতে আসছো, তুমি অপরাধী, ঠিক আছে? আচ্ছা তুমি তাদের শেখাইতে আসো নাই, ঠিক আছে? বলেছো কি, তুমি তুমি বুঝে নাও, তুমি না বুঝলে আরেকজন ঠিকই বুঝতেছে, যে বুঝবে তাকে চাকরি দেবো, অসুবিধা আছে? না কোনো সমস্যা নেই। আচ্ছা, length breadth and height of the room is 3:1.
if the breadth and height are halved, if breadth and height, দেখো breadth এবং height are halved while the length is double, তো breadth কে আমরা কি করলাম 3/2 করে ফেললাম, একে আমরা 2/2 দ্বারা ভাগ করলাম, আর এটা কি করলাম 2 করে ফেললাম। সমস্যা আছে? মানে এটাই বলেছে, ঠিক আছে? তাহলে আমাদের ব্রেথ হয়ে যাবে কত? তাহলে আমরা মানে ফ্র্যাকশন লেস করে ফেলি, 2 দ্বারা গুণ দিই এটা, হ্যাঁ? তাহলে এটা 6, এটা 2, এটা 4। আমরা কি বুলডোর করে কোথাও দেখো তো 3:1, breadth and breadth and height are halved। আচ্ছা আমরা তো ভুল করেছি, breadth and height 2/2 এবং 1/2 halved, এবং লেন্থটা কি করছি আমরা ডাবল করে ফেলছি, 6 করে ফেলছি। তাহলে এখানে আমরা এই ফ্র্যাকশনটা তুলে দেই, 2 দ্বারা গুণ করি, এটা 12, আর এটা কত হবে 2, এটা 1। এখন বলছে টোটাল এরিয়া বের করো, দিয়ে দিয়েছে এই যে সূত্র ফেলো, 2 ইন্টু লেন্থ কত 12, ব্রেথ কত 2, এবং হাইট কত 1, তাহলে আমাদের 24/48 is the answer. Any question, anyone? Any confusion? কালকে বানাবো। কি মানে হ্যাঁ কার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? পরে চলে যাই। তুমি এটা করে দিয়েছিলে তানভীর, তোমাকে স্যালুট। এটা করবো না এখন, 98 নাম্বার। A work has to be done in 56 days. There is 104 men working 8 hours a day. Now, after 30 days, 2/5 work has been done. বলছে How এ much ওয়ার্ক, men needed to finish the work in a given টাইম, ওকে। বলছে এ ওয়ার্ক হ্যাজ টু বি ডান ইন 56 days, ঠিক আছে? যে একটা কাজ আমরা এই দিব M1 T1 M1 D1 W1 M2 D2 T2 by W2। এখন দেখো there are 104 working 8 hours a day, 104 জন ম্যান কাজ করছে 8 আওয়ার্স করে। আফটার 30 days 30 দিন পর 2/5 of the work has been done. How much man needed to finish the work in
গিভেন টাইম। তাহলে আমরা এইটুকু বের করি যে 104 জন, ম্যানের সংখ্যা কত এখানে 104, D1 সমান কত 30 ডেজ, T1 সমান কত 8 ঘন্টা করে, আর কাজ করছে কতটুকু 5 ভাগের 2 ভাগ, ঠিক আছে 5 ভাগের 2 ভাগ, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখলাম 2 এন্ড M2, M2 সমান কত বলো তো, বের করবো আমরা। D2 সমান কত 30 দিন চলে গেছে, 56 দিন থেকে 30 দিন চলে গেলে থাকে কত 26 দিন, T2 কত, তাহলে এখানেও 8 ঘন্টায় কাজ করছে তাই না, এখানে তো আর কোনো কিছু বলে নাই। তাহলে এখানে কাজ কত হয়েছে 3, কারণ 5 ভাগের 2 ভাগ কাজ এখানে করছে, আর 5 ভাগের থেকে 2 ভাগ বাদ দিলে থাকে 3 ভাগ, 3 ভাগ কাজ করছে এখানে। তাহলে এখানে এটা সলভ করো, তাহলে এটা 4, এই 3 দিয়ে 30 কাটা দেন 10। 3 দিয়ে কি হয় 30 কাটবো, 30 3 তো উপরে উঠে যাবে ও 100, উপরে চলে যাবে না। 26 8 M2, না, উপরে 4 আছে আর একটা। ওই ও 4 4 আছে, তাহলে 4 4 কেটে দিই, ওটাই ভালো হবে। 2 15, 26 দিয়ে 104 কাটা যায় 4 দিয়ে। তাহলে 4 15 60, 3 6 180, 318 180। তাহলে M2 সমান 180। তাহলে আমাদের অলরেডি আছে কতজন, 104 জন। তাহলে 76, কত নাম্বার আমরা 98 করছি। আচ্ছা এখানে আমাদের একটা ম্যাথ বাদ করে রাখেন, গুরুত্বপূর্ণ ম্যাথ, আমার প্রেম ওই ম্যাথ, ও 96 নাম্বার ম্যাথটা এখানে ইন্ট্রোডিউস করা হয়নি। 99 কত, Alom starts working on a job and works on it for 12 days and complete 40% of the work. Then Babu joins Alom and together they complete the rest of the work in 12 days. How long will it take Babu to complete the job if he works alone? হচ্ছে আলম স্টার্টস ওয়ার্কিং অন এ জব এন্ড ওয়ার্কস অন ইট ফর 12 ডেজ। আলম কি করলো, একটা কাজ 12 ডেজ করলো, কাজ শুরু করার পরে 12 দিন করার পরে সে কি করলো, কমপ্লিট করলো 40%। 40% মাথায় আসার সঙ্গে সঙ্গে তোমরা একটা জিনিস চিন্তা করবা যে 2/5, ঠিক আছে 5 ভাগের 2 ভাগ অফ দি ওয়ার্ক, বাবু জয়েন্টস আলম এন্ড টুগেদার, মানে পার্সেন্ট থাকলে সবসময় মাথায় এগুলোকে ফ্র্যাকশন আকারে নিয়ে যেতে চাও, বুঝছো, আলম বাবু জয়েন্টস এন্ড আলম টুগেদার দে কমপ্লিট দি রেস্ট অফ দি ওয়ার্ক ইন 12 ডেজ, তারপরে বাকি কাজটা তারা 12 দিনে করলো, ঠিক আছে। হাউ, ফ্র্যাকশন না নিলেও তো অঙ্কটা মুখে মুখে হয়ে যাবে। আচ্ছা মুখে মুখে হয়ে গেলে তো সেভাবে করবা। হাউ লং উইল ইট টেক বাবু টু কমপ্লিট দি জব ইফ হি ওয়ার্কস অ্যালোন, করো তো মুখে মুখে কিভাবে। 12 দিনে প্রথমে 40% করে, আবার 12 দিনে 40, 80%, 20% করে বাবু, 20% সমান 12, তাহলে হবে কত 60 দিন লাগবে বাবুর। এই কিভাবে করলা বলো তো দেখি, আমি বুঝি নাই। বোঝা মানে যায়। আলম স্টার্টেড ওয়ার্কিং অন এ জব, হ্যাঁ এন্ড ওয়ার্ক ফর 12 ডেজ, সে 12 আলম দিনে করে, দেখেন, আলম 12 হচ্ছে দিনে করে, কাজের 40% করে 12 দিন। হ্যাঁ আর 12 দিনে করে, এখানে বলছে দেখেন 12 দিনে করলে 12 দিনে 40%, 40%। 40। আচ্ছা, তাহলে 30 100 দিনে, টাকার 100% না, হুম না তাহলে 30 দিন আবার টিন লাগবে না, আপনি যে বললি সেটা করেন। টোটাল কাজ বলো, 100 দিন না, হ্যাঁ তা
তাহলে 100 দিনের থেকে 12 দিন বাদ দেন, এই 100% থেকে 12 দিন বাদ দেন, এই 12 এই সরি 40% বাদ দেন, তাহলে 60%। টোটাল তো 100%, তাহলে হ্যাঁ 60% থাকে না? হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ 60% আর দুইজন মিলে করছে না? ইয়েস। আচ্ছা, এই দুইজন মিলে কয় দিনে করছে? 12 দিনে। হ্যাঁ তো উপরে তো 12 দিনে বাবুরটা দেওয়া আছে, এই সরি ইয়েরটা দেওয়া আছে, আলমেরটা দেওয়া আছে আলমেটে একটু দেওয়া আছে উপরে। হ্যাঁ কত দেওয়া আছে? 12 দিনে আলম কত পার্সেন্ট করছে? 40%। 40, তাহলে 40 বিয়োগ দেন, তাহলে বাবুরটা থাকবে। বুঝিনি, পরে পরে 12 দিনে আলম তো অবশ্যই আরো আরো 40% দুইজন করছে। একসাথে করছে, হ্যাঁ, সেই 40% বিয়োগ দিলে বাবুরটা থাকবে। আলম আলম সব সময় 12 দিনে 40% করে। তার মানে আলম আর বাবু পরবর্তী 12 মিলে দিনে কাজ চলে করে তাহলে তো। 40 প্লাস 40, হ্যাঁ, আবার 40, 80 আর 80%। 20% হচ্ছে বাবু। দেখি আমি একটু ওষুধ খাই, তো হ্যাঁ। টোটাল একটু মামটা দাও তো, মামটা দাও তো। এই যে মাম কেন? মামটা দাও। এই যে আলম খাবে, ওষুধ খাবে না। নাও। আমি খাবো, আমি খাবো। তোর মামটা দাও, দাও, দাও। মামা মামা আমি খাইলেও খাবে, বুঝছো? আমি না খেলেও খাবো না। কি অবস্থা? তার মানে সে 40% করছে 12 দিনে, বাকি 40% করছে 12 দিনে, তাহলে 20% করছে কেরা, বাবু। হ্যাঁ, এটা কিভাবে বের করলো? দেখেন, ওই 12 দিনের টুগেদার একসাথে করছে না 60%। হ্যাঁ তাহলে এইখানে 12 দিনে তো উপরে দেওয়াই আছে ইয়েরটা, আলমেটা। আলমেরটা। তা আলমেরটা বাদ দিলে বাবুরটা থাকবে না এই 12 ইয়েস। দিনে? হ্যাঁ তো ওইটাই করেন। তো 60 থেকে 40 বা মানে বাবুর ইয়েরটা আলমেরটা বাদ দেন, আলমের 40% বাদ দিলে তাহলে বাকি থাকবে 20%, এটা হচ্ছে বাবুর। তাহলে বাবু 20% করে 12 দিনে। 12 দিনে, হ্যাঁ। তাহলে 100% কয় দিনে করে? 20% করে 12 দিনে, 1% করবে 12/20, আর 100% করবে। আরে তোমার মানে আলট্রা ট্যালেন্টেড, ঠিক আছে, তোমার জাস্ট সামনে ভাই পড়াশোনা করো। আলট্রা, কিন্তু এটা 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 যে হঠাৎ ইয়ে হয়েছে এই জন্য ইয়ে হয় না, ক্যাচ করে না। না আমি আমি এটা না আপনার না 2 না সেকেন্ড না, লাগবে। আমি এটা অন্য স্টাইলে চিন্তা করছিলাম, ঠিক আছে। আহ, তবে তোমাদের স্টাইলটা অনেক সহজ, ঠিক আছে। আমি এটা খেয়াল করিনি যে এটা 12 দিন, 12 দিন 12 দিন আছে, ঠিক আছে। তার মানে এটা খুবই স্বাভাবিক যে আহ, আলম করছে টোটাল প্রথম 12 দিনে 40% করছে, পরের 12 দিনে 40% করেছে, ঠিক আছে। তাহলে 40 40 80%। আর পরের 12 দিনে কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি ছিল, বাবুও ছিল। সে কি করছে, 40 40 80 গলে থাকে 20%। 20% যদি বাবুর, এই 20% বাবু 12 দিনে, তাহলে কি সম্পূর্ণ কাজ করতে তার 60 দিন লাগবে। এই এটা বুঝতে, নাজদিন বুঝতে পেরেছো? জি ভাই, বুঝতে পারছি এটা। আচ্ছা হ্যাঁ, নাজদিন পড়ো, নাজদিন পড়ছিল আগে, পড়ো 100 নম্বর পড়ো নাজদিন। 100. Arif brought 17 pens of three colors black, green, and red. They cost Taka 5, Taka 10, and Taka 25 each, respectively. The total amount that Arif paid was Taka 255. If Arif brought twice as many green pens as red pens, how many black pens did buy? বলছে আরিফ বট 17 পেন্স, সে কয়টা পেন কিনেছে? 17টা। তোমরা ইঞ্জিনিয়ার পাও, হ্যাঁ,
কেউ জানো তাহলে সরাসরি বলে দিবা, হ্যাঁ, আমরা ওই কনভেনশনাল ওয়েতে করবো না, ঠিক আছে। 17টা কলম সে কিনেছে, 3 কালার্স, এগুলা কি? ব্ল্যাক, তারপর কি? গ্রিন এন্ড রেড। তাহলে আমি ধরে নিলাম ব্ল্যাক কিনেছিল এক ব্লেড রেড। আচ্ছা, এখানে বলে দিছে আবার, না ওরা বলে দিছে, সরি। The total amount of the Arif, হ্যাঁ, প্রত্যেকটা টাকা দাম, the cost of the 5 টাকা, 10 টাকা and 25 is respectively. The total amount that Arif paid was 205। আরিফ কি করেছে? 205 টাকা পে করেছে। If Arif bought twice as many green pens as red pens, দেখছো এই যে এখানে, এই জন্য আমি আগে ওগুলো কেটে দিলাম, কেন? কারণ এখানে তার শর্ত দিয়ে দিছে, Arif bought twice as many green pens as red pen। তাহলে রেড যদি সে এক্সটি কিনে, তাহলে গ্রিন কয়টা কিনেছে? 2x গ্রিন কিনেছে 2x, আর ব্লু কিনেছে 17 and how many 17 black minus pen 3x did? তাহলে আমরা জানি না তো, হ্যাঁ 17 minus 3x বলা যায়। ব্ল্যাক কিনেছে, কনগ্রাচুলেশন তোমাকে, হ্যাঁ, তুমি যেভাবে খুব দ্রুত করেছো এটাই হয়েছে বিগ জিনিস। তাহলে কি x প্লাস 2x সমান 17 মাইনাস 3x ব্ল্যাক। তাহলে আমাদের হয়ে গেল। এখন দেখো প্রত্যেকটার দাম কত? ব্ল্যাক এর দাম হলো 5, 25 তাহলে ব্ল্যাক এর দাম হলো 5, তাহলে 5 ইন্টু 17 মাইনাস 3x। তারপর কি? গ্রিনের দাম কত? 15x 10 টাকা। তাহলে 10 into 22x 20x। আমরা গুণ দিলাম না এখানে, জাস্ট ওই যে 2 ইন্টু 10 আছে, তো গুণে দিই, যে তোমাদের রেকর্ড থাকবে এই জন্য দিয়ে দিই 10 ইন্টু 2x। তারপরে রেডের দাম হলো 25 টাকা, 25x সমান 205। তাহলে এক্স এর দাম, এক্স এর মান বের করো, 516 85, 517 85, 15x, 20x, 20x 25x, তাহলে 15 30x হবে, এখানে এলো আমাদের 45x, 45x থেকে 45 থেকে 15 বাদ 30x, আর 205 থেকে 85 বাদ দিয়ে দাও, 180 100 কত? 30x 120 120, তাই না? হ্যাঁ 120 তে হবে। 100 মান আমাদের কত আসে? 44 তাহলে আমরা ই পেয়ে গেলাম। আমাদের চাইছে, কোশ্চেনটা কি চেয়েছে? সে ব্ল্যাক কতগুলা কিনেছে? তাহলে ব্ল্যাক হচ্ছে 3 4 12, 17 থেকে 12 বাদ 17, দিলে 3 ইন্টু 4, 5টা। 5। শেষ। খুবই সহজ ম্যাথ ছিল, হ্যাঁ। ব্ল্যাক ছিল 17, এক্স এর মানটা জাস্ট এখানে আমাদের বসায় দিলে হয়ে গেল, ব্ল্যাকের পরিমাণ পেয়ে গেল। 101 নাম্বার পড়ো। In a certain set of numbers, 12.5 নন is ইট, এটা, হ্যাঁ, এটা নন ইট, এটা কমার্সের ম্যাথ। 102. A dog takes three leaps for every 5 leaps of a hair. If one leap of the dog is equal to 3 leaps of the hair, the ratio of the speed of the dog to that of the hair is.
ওকে, বলছে এখানে দেখো ডগের 3টা লাফ, লেফটস মানে কি লাফস নাকি বা জাম যেটাই বলো, হ্যাঁ, 5 লেফটস অফ হেয়ার, হেয়ার। ঠিক আছে। ডগ কি অন্যায় করছে? ডগ, ঠিক আছে, হ্যাঁ, এটা আমরা লিখলাম। তারপর বলছে ওয়ান লেপ অফ দি ডগ, মানে ওয়ান লেপ অফ ডগ ইকুয়াল টু 3 লেপ অফ হেয়ার। এইটুকু আমরা ক্লিয়ার, এইটুকু দেওয়া আছে। এখন বলছে রেশিও অফ দি স্পিড অফ দি ডগ অ্যান্ড দ্যাট দি হেয়ার ইজ, তাহলে 1 ল্যাপ সমান 3 ল্যাপস অফ ডগ, 5 ল্যাপস। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করি, 3 ল্যাপস অফ ডগের জায়গায় যদি আমরা হেয়ারের সঙ্গে রেশিও করি তাহলে 3 ইন্টু 3 হবে না? মানে তাহলে 3টা ডগের সমান, দেখো 1 লেপ সমান ডগের কত, হেয়ারের কত, 3 লেপ, 1d 3 হেয়ার, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি দেখো, দুইটা যদি একই ইকুয়াল করতে চাই তাহলে আমরা কি করতে পারি বলতো? এখানে যদি এই ডগেরটার সাথে যদি ম্যাচ করতে চাই, হেয়ার বানাই ফেলা, এটা কি হবে? তাহলে 3 দ্বারা গুণ দিতে হবে না? আর এখানে তো হেয়ার হয়ে গেল সব, হ্যাঁ। তাহলে ডগের স্পিড 9 আর হেয়ারের স্পিড কত, 5, 9:5। তাহলে ডগের স্পিড কত আমরা এভাবে যদি, 9:5, হ্যাঁ। ডগের স্পিড 3 ল্যাপ অফ হেয়ার, এভাবে লিখলে মনে হয় ভালো হবে। তাহলে 3 ল্যাপ অফ হেয়ার, তাহলে 3 ল্যাপ অফ হেয়ার, তাহলে 1 ল্যাপ সমান 1 ল্যাপ অফ ডগ সমান কি, তাহলে 3 ইন্টু 3 ডগের স্পিড, আর হেয়ার এটা তো দেওয়া আছে 5, তাহলে 9:5 অ্যান্সার। ডগের স্পিড 9, হেয়ার স্পিড 5। এর নিয়ে কোনো কনফিউশন থাকলে বলো। নেই, সমস্যা নেই। 103 নাম্বার করো। তোমাদের সব ধরনের ম্যাথ শেষ, তোমরা ম্যাথে বস হয়ে গেছো, কিন্তু একটা শর্ত হইলো যে আমরা এই যে 100টা ম্যাথ করছি যে আগের সবগুলো ম্যাথ কি আমাদের একদম ব্রেনে আছে? একটা হলো দেখে চিন্তা করে পারা, আর একটা হলো 2-3 বার পরে বুঝতে পারা, আর একটা হলো দেখার সঙ্গে সঙ্গে ব্রেনে ফাংশন করা। যদি এই 100টা ম্যাথ দেখার সঙ্গে সঙ্গে ফাংশন করে, আমি তোমাদের সার্টিফিকেট দেবো তোমরা ম্যাথে বস হয়ে গেছো। প্রত্যেকটা ম্যাথ তোমাদের জন্য ইজি হবে, এমন কোনো ম্যাথ নাই তোমরা বুঝবা না, হ্যাঁ, এবং অনেক ইজি হইতে বুঝবা। তোমার ম্যাথ ক্রিয়েট করতে পারবা, কিন্তু এই 100টা ম্যাথ তোমার ব্রেনে জানতে হবে, ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। মানে দেখার সঙ্গে সঙ্গে এই এরকম নিয়ম তোমার মাইক্রো সেকেন্ডে ব্রেনে কাজ করতে হবে। তার মানে এই 100টা ম্যাথ তোমরা মিনিমাম 5 বার, 10 বার, 20 বার করে করবা। যে পর্যন্ত এই ম্যাথ তোমার দেখার সঙ্গে সঙ্গে না হয়েছে, তুমি মনে করবো যে ম্যাথ তুমি এই ম্যাথ গুলো বোঝো না। ম্যাথ 5 মিনিটে পারা মানে ম্যাথ করাবো না, ঠিক আছে। সো এই 100 ম্যাথ তোমাদের জন্য ম্যান্ডেটরি। মানে কত স্পিডে করতে পারবে, পিডিএফটা আমি তো তোমাদের দিয়ে দিয়েছি, আবার আজকে আবার দিয়ে দেবো, ঠিক আছে। যতবার লাগবে ততবার দিব, হ্যাঁ। আর আমাদের আশা করি রেকর্ড থাকবে, হ্যাঁ। আর রেকর্ডের মধ্যে আমি চাচ্ছি যে দিয়ে দিব, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমাদের এই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, 103 নাম্বার পড়ো। 103 এটা, হ্যাঁ। By mixing two qualities of pulses in the ratio 2:3 and the selling the mixture at the rate of taka 22 per kilogram, a shopkeeper makes a profit of 10% if the cost of the smaller quantity be taka 14 per kg. The cost in taka per kg of the larger quantity is what? ওকে, তাহলে দেখো এখানে কি বলছে আমাদের, রেশিওটা দেওয়া আছে 2:3।
তাহলে আলটিমেটলি কি, এটা কি স্মলার কোয়ান্টিটি? আবার লেখা কেন এরকম আজে বাজে আমি বুঝি না। আর কি লার্জার কোয়ান্টিটি, ঠিক আছে, এটা কি স্মলার কোয়ান্টিটি, এটা হলো কি লার্জার কোয়ান্টিটি, কারণ 2:3 দেওয়া আছে। সেলিং এ মিক্সচার এট দ্য রেট অফ 22 পার টাকা পার কিলোগ্রাম, ঠিক আছে। প্রত্যেকটা দাম কত ছিল বলো তো? 22 টাকা করে কিনেছিল। সেলিং, আচ্ছা সেল করছে না, এন্ড সেলিং করছে 22 টাকা পার কেজি, ঠিক আছে, 22 টাকা পার কেজি কিলোগ্রাম বিক্রি করছে, এবং সে প্রফিট করেছে 10%। তাহলে কি এই 22 টাকা কি আলটিমেটলি বলো তো আমাদের এটা ক্রয় মূল্য, ক্রয়। তাহলে আমরা কি করবো এটা বলো তো? তাহলে 110% অফ x ইকুয়াল টু 22, ক্লিয়ার? তাহলে x এর মান কত? 20 টাকা, ক্লিয়ার? তাহলে এটা সিপি ভেরিয়েবল। আচ্ছা, ইফ দি কস্ট অফ দি স্মলার প্রাইস কোয়ান্টিটি বি টাকা, এটা যদি তোমার কত হয় 2 ইন্টু 14। আচ্ছা, আমরা একটু একটু জাস্ট এটা নিয়ে নেই যে 2:3 দেওয়া আছে, তার মানে কি টোটাল দাম কত বলো তো? 5 না, এটা 2 প্লাস 3 5, তাহলে কত হয়? 20 যোগ করলে কত হয়? 20 গুণ দ্বারা গুণ করলে 100 হয় না? তাহলে আমাদের সিপি ছিল 100, টোটাল সিপি 100। এখন স্মলার কোয়ান্টিটি প্রতি কেজির দাম ছিল 14 টাকা কেজি, তাহলে 2 ইন্টু 14, তার মানে 28 টাকা। তাহলে লার্জার কোয়ান্টিটির দাম কত ছিল? কস্ট ইন টাকা পার কেজি ইন লার্জার কোয়ান্টিটি। তাহলে দেখো 3 ইন্টু এক্স সমান কত? 100 থেকে 28 বাদ দিয়ে দাও, কত হয়? 72। তাহলে এক সমান কত? 24। দেখো চিন্তা করে দেখো, ম্যাথটা দেখো কত ইজি ম্যাথ। এখানে আমরা 20 কেন বের করি, 20 কেন কিভাবে বের করলাম? কারণ এটা হলো সিপি, এটা কি সিপি, এটাও সিপি। এখানে আমাদের এটা দেওয়া আছে কি, এই 22 টাকা এসপি মানে সেল প্রাইস, লাভে বিক্রি মূল্য। তাহলে আমার 10% লাভ হয়েছে, তাহলে আমরা তো এখানে এখানে আমাদের চাইছে ক্রয় মূল্য, যে স্মলার কোয়ান্টিটি 14 দেওয়া আছে, যে প্রতি কেজির দাম 14 টাকা, তার মানে 2 কেজির দাম কত? 28 টাকা। তাহলে এখানে 3 কেজির দাম কত হবে? এই জন্য আমরা প্রথমে বের করে নিচ্ছি কি 2 এবং 3, 5 কেজি, প্রতি কেজির দাম ছিল মিক্সিং মিক্স 20 টাকা, তাহলে আমাদের 100 টাকা। তাহলে কি 100 থেকে 28 বাদ দিলে থাকে 72 টাকা। তাহলে এই 72 টাকা ছিল কি আমাদের এই যে 3 অনুপাতে কি করছে, বিক্রি মানে ক্রয় করেছিল। এটা কি বুঝতে পেরেছো? নাজদিন বলো, বুঝতে পেরেছো? টাইম, তানবীর, এনিওয়ান? বোঝা নাই, বুঝতে পেরেছি। তাহলে শুরু থেকে করবো আবার। বলছে যে 2 এবং 3 কোয়ান্টিটি দিয়ে একটা প্রোডাক্ট কিনেছে বা মিক্স করেছে, বুঝছো? এবং সেলিং এন্ড মিক্সচার, সেলিং দি মিক্সচার, এই মিক্সচারটা সে বিক্রি করছে এট দি রেট অফ 22 পার কেজি এন্ড প্রফিট 10%। তাহলে এই যে 22 টাকা যে বিক্রি করলো পার কেজি, সেখানে তার কি হয়েছে? 10% লাভ হয়েছে। তাহলে 110% অফ এক্স ইকুয়াল টু কত? 22, এক্স সমান কত হয়? 20 টাকা। তাহলে এই 2 প্লাস 3 টোটাল কত? 5 কেজি। 5 কেজির ক্রয় মূল্য কত? 20 টাকা, মানে 100 টাকা। এখন বলছে স্মলার কোয়ান্টিটি, প্রতি কেজির দাম ছিল কত?
টাকা করে, 2 ইন্টু 14, তার কত 28 টাকা। তাহলে দেখো এটা হলো স্মলার কোয়ান্টিটি, তার খরচ পড়ছিল কত 28 টাকা 2 কেজি, 2 কেজি দাম কত 28 টাকা। এখন 100 থেকে যদি আমরা 28 বাদ দিয়ে দিই তাহলে থাকে 72 টাকা। এই 72 টাকাই তো আমাদের কি করেছিল, এই 3 কেজি কিনেছিল, তাহলে 3 কেজির মূল্য যদি 72 টাকা থাকে তাহলে 3x সমান 72, x সমান কত 24 টাকা। বুঝতে পেরেছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, না বুঝলে কাইন্ডলি একটু বলবা, হ্যাঁ, কারণ আমি তো এটা অনেক দেখা যায় যে আমি এগুলো তো আগে কয়েকবার করেছি, ওইটা আমি বলে বলে দ্রুত আগে গেলাম, কিন্তু লাভ নাই তো, ঠিক আছে, তোমাদের বুঝতে হবে। 104 নাম্বার পড়ো। A ship with a faulty engine sailed for only 7 hours over a period of 2 days and covered a distance of 59 kilometers. Its average speed on the first day was 5 kilometers per hour slower than that on the second day. But it sailed 3 hours longer on the first day than that on the second day. What was its average speed on the second race? দেখো খুবই সিম্পলি চিন্তা করো, একটা শিপস উইথ এ ফল্ট ইঞ্জিন, একটা শিপসের কি একটা ইঞ্জিন ছিল সমস্যা, সেলড ফর 7 আওয়ার্স ওভার এ পিরিয়ড অফ 2 days, মানে 2 দিনে সে 7 ঘন্টা চলেছে, বুঝছো, 2 দিনে সে 7 ঘন্টা চলেছে। এখন কভার্ড এ ডিস্টেন্স 59, এই 7 ঘন্টা চলে সে কি করছে 59 কিলোমিটার রাস্তা জার্নি করেছে। হ্যাঁ, ইটস অ্যাভারেজ স্পিড অন দি ফার্স্ট ডে ওয়াজ 5 hours slower than the second day, ঠিক আছে, 5 কিলোমিটার, সরি 5 কিলোমিটার, অ্যাভারেজ স্পিড অফ দি ফার্স্ট ডে ওয়াজ 5 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার দেন দি সেকেন্ড ডে থেকে প্রথম দিন কত ছিল, বেশি স্লো ছিল, 5 কিলোমিটার, 5 কিলোমিটার কম ছিল। বাট ইট ইজ সেল 3 hours লঙ্গার অন দি ফার্স্ট ডে, ঠিক আছে, it sailed 3 hours longer on the first day than that of the second day, মানে সেকেন্ড ডে জার্নি যতটুকু করছে তার চেয়ে 3 ঘন্টা বেশি জার্নি করেছে প্রথম দিন, বুঝছো। হোয়াট ওয়াজ ইটস অ্যাভারেজ স্পিড অন দি সেকেন্ড ডে, দ্বিতীয় দিন তার গড় বেগটা কত ছিল এটা জানতে চেয়েছি। আমরা ধরো দ্বিতীয় দিনে তার গতি কত ছিল, x কিলোমিটার/আওয়ার ছিল। আচ্ছা, দ্বিতীয় দিনে যদি তার x কিলোমিটার/আওয়ার থাকে তাহলে প্রথম দিন তার স্পিড কত ছিল, 5 কিলোমিটার/আওয়ার স্লোয়ার দেন দি দ্যাট দি সেকেন্ড ডে, তাহলে কি x-5 এইটুকু লিখতে পারি কিনা আমরা বলো। দ্বিতীয় দিনেটা যদি আমরা x কিলোমিটার ধরি তাহলে প্রথম দিন কত হবে, 5 কিলোমিটার কম স্পিডে গেছে ঘন্টায়, এইটুকু বুঝছি কিনা নাজনীন বলো তো। ভাইয়া বুঝছি, মানে প্রথমটা ধরছেন, তারপর এটা হচ্ছে ওই যে 5 কিলোমিটার থেকে থেকে 5 কিলোমিটার বিয়োগ মানে দিচ্ছেন, মানে এখানে বলছে প্রথম দিনেরটা। দ্বিতীয় দিনের প্রথম দিন দ্বিতীয় দিনের চেয়ে 5 কিলোমিটার কম গতিতে চলেছে, তাহলে আমরা দ্বিতীয় দিনেরটাই তো ধরতে হবে, কারণ প্রথম দিন দ্বিতীয় দিনের চেয়ে 5 কিলোমিটার কম স্পিডে চলেছে ঘন্টায়, তাহলে আমরা হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ, যদি তাহলে এক্স ধরি তাহলে প্রথম দ্বিতীয় দিন দিন কত হবে, থেকে x-5। x-5 কিলোমিটার। এখন বলছে মোট চলেছে জাহাজটা কয় ঘন্টা বলো তো, 7 ঘন্টা। জাহাজটি মোট চলেছে কয় ঘন্টা, 7 ঘন্টা। এখন যে হিসেবে বুঝছো দ্বিতীয় দিনের চেয়ে প্রথম দিন কয় ঘন্টা বেশি চলেছে, তিন 3 ঘন্টা হচ্ছে বেশি চলেছে। হ্যাঁ, ফার্স্ট ডে ইট সেলড 3 hours longer on the first day than that on the second day, সেকেন্ড ডে যদি ধরো দ্বিতীয় দিনে জার্নি করেছে কয় ঘন্টা, দ্বিতীয় দিনে জার্নি করেছে হচ্ছে 61 ঘন্টা,
তিন 3 ঘন্টা। তাহলে প্রথম দিন করেছে কত? T+3 T+3 শেষ। তাহলে সে টোটাল জার্নি করছে কত, কয় ঘন্টা? 7 ঘন্টা। T+3 আচ্ছা টোটাল জার্নি করছে 2 দিন, জার্নি করছে কত? A ship with faulty engine sailed for only 7 hours over a period of 2 days, 2 দিনে। তাহলে T+3, টি আর প্লাস তো আমার তো কিছু পার্থক্য দেখতেছি না। তাহলে কত হয়? মানে 2T লেখা এত plus খারাপ হয় কিভাবে আমি বুঝি না, ঠিক আছে। তাহলে 2D সমান কত? 7 আচ্ছা 2T হচ্ছে 4 T T সমান, into 2 তার মানে দেখো সে প্রথম দিন জার্নি করছে কত, কয় ঘন্টা? না প্রথম দিন করেছে হচ্ছে 5 ঘন্টা, দ্বিতীয় দিন হচ্ছে 2 ঘন্টা। প্রথম দিন করেছে 2+3 5 ঘন্টা, আর দ্বিতীয় দিন করেছে 2 ঘন্টা 7 - 5 মানে 2 ঘন্টা। মানে অনেক লেখালেখি করতেছি, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য, আসলে তো কিছু লেখা লাগবে না। তারপর বলছে কি এভারেজ স্পিড চেয়েছে তাদের। তাহলে দেখো এভারেজ স্পিড যদি আমরা দেখছি এস সমান বিটি, তাই না? তাহলে কি এস সমান বিটি, প্রথম ক্ষেত্রে একটু আরো বড় করি, সমস্যা নেই, বড় যেহেতু করতেছি, এস সমান বিটি। তাহলে টোটাল, আচ্ছা টোটাল ডিসটেন্স কত, 59 না? সে তাহলে প্রথম দিন জার্নি করেছে কত, কয় ঘন্টা বলো তো? 5 ঘন্টা। প্রথম দিন তার স্পিড কত ছিল? ও আচ্ছা স্পিড ছিল হচ্ছে x-5 আর কয় ঘন্টা ছিল? ঘন্টা ছিল হচ্ছে 5 ঘন্টা প্রথম দিন। আচ্ছা, তাহলে x-5 ইন্টু কত, 5। আর দ্বিতীয় দিন কয় ঘন্টা জার্নি করেছে? দ্বিতীয় দিন 2 ঘন্টা জার্নি করেছে, x ছিল এটাই তো। এই তো, তাহলে তো আমাদের উত্তর হয়ে গেল এটাই। আলটিমেটলি আমরা এটাই লিখতাম, জাস্ট একটু হালকা পাতলা লেখালেখি করে, হ্যাঁ। মানে এইটাকে করার জন্য আমরা এত কিছু করলাম আর কি। 5x 25 প্লাস 2x, তাহলে আমাদের কত হয় দেখো তো, 7x। 5 আর 9 14 4, হাতের হলো 1। 5 6 7 8 84 8 12 84, 7 12 84, 5 12 60, 6 12 72, 7 12 84। তাহলে এভারেজ স্পিড ছিল 12 কিলোমিটার পার আওয়ার। এটা নিয়ে আবার যদি বলতে বলো তাহলে শর্টকাটে কিছু বলে দিতে পারি, বলবো কি? বলেন ভাই সব বলে দেন। আচ্ছা, এখন তো অনেক কিছু বুঝে ফেলছো, এই জন্য তোমাদের কাছে এগুলা মনে হবে যে না এটা এভাবে করা যায়। এগুলা শর্ট মানে যখন তুমি অনেক ছোট করে করবা, রিটেনে গিয়ে যখন ম্যাথ করতে যাবা তখন একটু মানে মনে হয় যে অনেক কিছু লিখা বাদ দিয়ে করে ফেলি, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে সারা তারা বুঝবে না তুমি কি লেখো না, পাই লাগতাম থেকে, ঠিক আছে। আচ্ছা দেখো, দেখো টোটাল জার্নি কত, এটা কি ফার্স্ট ডে, ফার্স্ট ডে আর সেকেন্ড ডে, এটা লিখে হলো, হ্যাঁ। তাহলে আমাদের টোটাল জার্নি কত করছে, 7 ঘন্টা। এখন বলছে এভারেজ স্পিড বের করতে বলছে। The average speed on the first day was 5 kilometer per hour slower than the second day. Second day actually first day কত হবে, x minus 5, এটা কি স্পিড। x-5 আচ্ছা, তারপর কি বলছে, প্রথম দ্বিতীয় দিনের চেয়ে প্রথম দিন কত, বাট ইট সেজ 3 hour longer than first day। 3 দিন বেশি
অন দ্য সেকেন্ডে 3 যদি ঘন্টা টি 50 টি হয় তাহলে এখানে কত হবে টি প্লাস 3। t plus 3 তাহলে আমরা এখানে কি করব অ্যাকচুয়াল মানটা বের টাইম করে ফেলবো, অ্যাকচুয়াল মানটা বের করব। তাহলে আমাদের দেওয়া আছে কি টি প্লাস 3 প্লাস t plus t t 7, is equal to 7 টি সমান t 2। is equal to 2 তাহলে এর লাগছে কত 2 প্লাস 3 মানে 5 ঘন্টা, আর এর লাগছে 7 মাইনাস 2, এর কত? এটা হচ্ছে লাগছে হচ্ছে এটা 7 minus 5 2 তাহলে 8 এভারেজ ঘন্টা স্পিড এস সমান বিটি। তাহলে দেখো এখন বিটি, তাহলে মানে কি এস সমান কত গেছে টোটাল ডিসটেন্স এত 59 59। তাহলে প্রথম কত এখানে তো দুইটা তাই না, এভারেজ তাহলে তো টোটাল ব্যাক টোটাল টাইম তাই না, টোটাল ব্যাক কত টোটাল টাইম কত দেখো। প্রথম ক্ষেত্রে আমাদের যদি ধরি এইটা যদি ধরি তাহলে এটা 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 দ্বারা এটা গুণ দেই, বিটি এটা তো ভি, এগুলো তো স্পিড তাই না, এই যে স্পিড লেখা আছে এক্স মাইনাস 5 x ইন্টু minus 5 into 5 আর কি 2x শেষ, 112। তাহলে আলটিমেটলি এইগুলো অত কিছু লেখার কোনো প্রয়োজন পড়বে না, জাস্ট এই লাইনটাই যদি ব্রেনে হালকা পাতলা লিখে ফেলতে পারো তাহলে হয়ে যাবে। তাহলে আগের চেয়ে অনেক কি আঁকে বাঁকা অনেক কমছে না। জি ভাইয়া তাহলে 105 যাও, আমরা 10টা সেশন শেষ করে দেবো। হ্যাঁ, আর জি ভাই এটাই যদি লাস্ট আজকে a কোশ্চেন and b কোশ্চেন জিজ্ঞেস করো, কোশ্চেন জিজ্ঞেস করো তাহলে 15তে জয়েন করলে অ্যাজ ইউ উইশ, ঠিক আছে 105 জিজ্ঞেস করো। A and B started a business jointly. A's investment was thrice the investment of B, and the period of his investment was 2 times the period of investment of B. If B received RS 4,000 as profit, then their total profit is what? তোমাদের এগুলা কিন্তু কমন ম্যাথ, ঠিক আছে, এগুলা কিন্তু আগে করে আসছো। হ্যাঁ, A and B হ্যাঁ started a business jointly. A invested A's invest was thrice the investments of B's. তাহলে বি যদি তোমার কি করে বলো তো, x হয় তাহলে 3x এ করবে 3x, A's investment was thrice the investment of B and the period of his investment 2 times the period of the investment B, ঠিক আছে। এখন এর টাইম কত বলো তো, টাইমও বেশি, পিরিয়ড অফ হিজ ইনভেস্টমেন্ট, পিরিয়ড অফ হিজ ইনভেস্টমেন্ট 2 times period of B হ্যাঁ and A period হচ্ছে of his investment was 2 times the period of investment B। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এর যদি 1 হয় এর হবে 2, আর 2 ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে কি করব 2 দ্বারা গুণ দিব আর এটাকে 1 দ্বারা গুণ দিব, ক্লিয়ার। তার টোটাল টাইমকে সময় গুণ দিতে হবে না। ধরো তোমার 1000 টাকা এক বছর মানে তুমি ইনভেস্ট করেছিলা, আর আমি 1000 টাকা 6 মাস ইনভেস্ট করেছিলাম, তাহলে তোমার কি 12 ইন্টু 1000 আর আমারটা কি হবে 6 ইন্টু 1000, দুইজনই 1000 টাকা ইনভেস্ট করছি, বুঝছো, কিন্তু আমারটা চলেছে 12 মাস আর তুমি 6 মাস পরে তোমার টাকা ফেরত নিয়েছো। তার মানে কি তুমি কি লাভ কম পাবা না বেশি পাবা না সমান পাবা? কম পাবো কম পাবা। কম পাবো তাহলে কি এ বি এর চেয়ে দ্বিগুণ সময় ইনভেস্ট করেছে, তার মানে কি 3x ইন্টু 2, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট বেরিলো x এর 1, তার মানে আমরা কি করতে পারি 6:1। আচ্ছা বলছে and B receives RS 4000 and B যদি দেখো যদি B যদি 4000 করে তাহলে টোটাল প্রফিটটা কত, x তাহলে টোটাল প্রফিট দিলাম আমরা x, ধরো টোটাল প্রফিট x, তাহলে দেখো টোটাল প্রফিট x, x তাহলে আমাদের x কি যোগ 7 যোগ করে এটা অনুপাতের যোগফল কত 7, 7 এর বি পাইছে কত 1 অফ x ইকুয়াল টু কত 4000, 4,000 তাহলে 1 সমান 28000।
কঠিন লেগেছে অনেক? না ভাইয়া, একটু আচ্ছা, সহজ আগের মতো। এখন তোমাদের আরেকটা ম্যাথ আছে, এটা আজকে করাবো না, ঠিক আছে, কারণ তোমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছো। 106 নাম্বার, এরপরে তোমাদের জাস্ট একটু আমি দেখাই, ঠিক আছে। সব ম্যাথ ইজি, সব ম্যাথ ইজি, কারণ আমাদের আসলে ব্যাংক বেসড ম্যাথের মধ্যে 100 পর্যন্তই ছিল। পরবর্তীতে হ্যাঁ, অনেকের কাছে এই ম্যাথগুলা কেন কেন জানি এই ম্যাথগুলো আমরা নিয়ে আসছি, ঠিক আছে, মনে হয়েছে যে এগুলো ইম্পর্টেন্ট, এই জন্য নিয়ে আসছি, ঠিক আছে। এগুলা কোনো কোনো এখানে আর কোনো কঠিন ম্যাথ নাই, একটাও নাই, সবই ইজি ম্যাথ, মানে বিসিএস বেসড ম্যাথ, ঠিক আছে, সবই ইজি। একটু তাও দেখে দিচ্ছি আমি, সবই ইজি, সবই দেখছো বাংলায় লেখা, এগুলা সব আবার এগুলা একদম ইজি। এখানে আবার নাম্বার সিস্টেম, তোমরা যদি কম্পিউটার বেসড এই ম্যাথ গুলো করতে চাও, নাম্বার সিস্টেম, লজিক গেটেড যে ম্যাথ গুলো আছে, হ্যাঁ, বাইনারি সিস্টেম, এগুলা এখান থেকে একটা নিয়ম শিখলে সব পারা যায়, ঠিক আছে। এই জন্য এটা ইনক্লুড করে দিয়েছি। আর এগুলা সহজ, সবই সহজ, এগুলো সব সহজ, ঠিক আছে। মানে আমি মনে করি কালকে যদি তোমরা বসো, আমার মনে হয় কালকে 50টা ম্যাথ করতে পারবা, মানসিক ভাবে যদি 2 ঘন্টা সময় দাও, ঠিক আছে। মানে আমাদের কালকেই ম্যাথ সম্পূর্ণ সেশন শেষ হয়ে যাবে। মানে এইটা আমাদের আরেকটা ম্যাথ বাইবেল আছে, এটা 100টা ম্যাথ আছে, ওইটা তোমাদের এজ ইউর উইশ। তোমরা একটা না 1 ঘন্টা 51 মিনিট সেশন করেছো, এটা লং টাইম।